সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। দ্য গ্রেস অফ হ্যাভেনে ফিরতে ফিরতে নির্ণয়ের বেশ রাত হয়ে যায়। হলরুম পেরিয়ে ডান পাশে সিঁড়ি দিয়ে ভেতরে প্রবেশ করতেই পা জোড়া থমকে যায় এবং সেই সাথে নির্ণয় ভ্রুকুচকে তীক্ষ্ণ চোখে কিছু পর্যবেক্ষণ করতে থাকে। চিনি ড্যাজির সাথে বন্ধুসুলভ আলাপ করছে। সবচেয়ে অবাক করা বিষয়ে চিনি ড্যাজির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ড্যাজিও চিনির সঙ্গে ভাব জমানোর পায়তারা করছে। চিনি যত্ন সহকারে চঞ্চলা হরিণী রাখিনায় মিষ্টি করে হেসে কিছু বলছে। ড্যাজি সেই কথাতে মাথা নাড়িয়ে সায় দিচ্ছে। এই হিংস্র ভয়ঙ্কর জন্তুটাকে বিন্দুমাত্র ভয় পাচ্ছে না চিনি। যেখানে জিয়াংয়ের মতো ব্যক্তির কলিজা শুকিয়ে কাঠ হয়ে যায় ড্যাজিকে দেখে, সেখানে চিনি কী করে স্বাভাবিক আছে এখনও। তবে ড্যাজিকে সামাল দেওয়া ততটা ইজি নয় যতটা ইজি এখন চিনির সাথে ড্যাজিকে দেখা যাচ্ছে। প্রথম প্রথম ভয় কুঁকড়ে থাকলেও এখন ধীরে ধীরে চিনি স্বাভাবিক হতে শুরু করেছে। চিনির মধ্যে দিন দিন অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। সে 10 বছরের ছোট চিনির সত্তা আবারও পুনরায় ফিরে আসছে। নির্ণয় এটাই ভেবে পায় না একদিনের ব্যবধানে এই মেয়েটা এত বছর কী করে এইভাবে জীবনযাপন করেছে। সাদা সিধে আলোকরশ্মির মতো ঠান্ডা প্রাণোচ্ছল হাসি খুশি একটা মেয়ে কালো দুনিয়ার অন্ধকার কী করে ছিল, কীভাবেই বা টিকে থেকেছে এমন পেইনফুল জীবন নিয়ে। সত্যি কি সব কিছুর জন্য সে দায়ী? তাহলে কি সবার কথাই সত্যি? নির্ণয়ের ভাবনার সুতো ছিঁড়ে চিনির চোখে চোখ পড়তেই নির্ণয়কে দেখা মাত্র চিনি বসা থেকে উঠে দাঁড়ালো। ঠিক একইভাবে ড্যাজিও নিজের স্থান পরিবর্তন করে দাঁড়ালো, যেমন একে অপরকে চেনেই না। চিনির আর ড্যাজির কার্যকলাপ দেখে নির্ণয় দেয়ালে হেলান দিয়ে পকেটে হাত রেখে সরু চাউনি তাদের দিকে নিক্ষেপ করে বলল, কবে থেকে চলছে এসব? চিনি প্রচণ্ড ভয় তটস্থ হয়ে আছে। আবার এটাও ভাবছে নির্ণয় প্রশ্নের সঙ্গে সঙ্গে জবাব না দিলে কি হতে পারে, তাই ভয়ে ভয়ে জবাব দিল, কি চলছে? তোদের টপ সিক্রেট থিওরি। নির্ণয়ের কথা শুনে চিনি কথা বলতে গিয়েও খানিকটা ভয়ার্থ ঢোক গেলে। নির্ণয় ধীরে ধীরে চিনির দিকে এগিয়ে চলছে। নির্ণয়ের এগিয়ে আসা দেখে চিনি 1 পা 2 পা করে পিছনে পিছিয়ে যাচ্ছে। চিনি পিছনে পেছাতেই দেয়ালের সাথে লেগে যায়। এর মধ্যেই চিনির খুব নিকটে এসে বুনো সুতোর মতো সিল্কি চুলগুলোর 2-1টা চুল অবাধ্য হয়ে উঠতেই চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে চিনির হাতে নির্ণয়ের হাত স্পর্শ করে বলল, টিল নাও আমার কাছ থেকে আর কে লুকিয়েছিস? তোর কি সিক্রেট আছে যে নির্ণয় সিনহা চৌধুরী জানো না? হঠাৎ করে নির্ণয়ের মুখে এমন কথা শুনে এবং নির্ণয়ের কাছে আসাতে ভয়ে কয়েক মুহূর্তের জন্য হৃৎপিণ্ডের কার্যক্রম বন্ধ হয়ে যায় চিনির। নির্ণয় ধীরে ধীরে চিনির গালে নির্ণয়ের গাল স্পষ্ট করে ফিসফিস করেই বলল, নট টু ব্যাড। দিন দিন আমার পছন্দগুলো তোর পছন্দের রূপান্তর হচ্ছে। আই এম সারপ্রাইজড ফিউচার। নির্ণয় স্পর্শে যেন চিনি নিজের হরিণের মতো আঁখি জোড়া চেতনা হারিয়ে ফেলেছে। সৌন্দর্যময় চেহারায় লজ্জার লাবণ্যময় করে তুলেছে দ্বিগুণ। চিনি নিজের মধ্যে নিজেকে উপলব্ধি করতে পারছে না নির্ণয়ের স্পর্শে। চিনি কোনো মতে চোখ মুখ খিচে নির্ণয়কে ধাক্কা দিয়ে বলল, আমি ঘুমাবো। সেকেন্ডের মধ্যে দৌড়ে পালিয়ে যাবে এর আগেই নির্ণয় চিনির হাত ধরে ফেলল। এক হ্যাচকায় নির্ণয়ের বলিষ্ঠ বুকের ওপর এসে পড়ল। চিনি কিছু বলার প্রয়াসে মাথা তুলতেই নির্ণয় বলল, ডোন্ট ইউ ডেয়ার টু মেক আ সাউন্ড। আজ এখন এই মুহূর্ত থেকে নির্ণয় সিনহা চৌধুরীর রুম মানে তোর রুম। নির্ণয় সিনহা চৌধুরী আছে মানে তোর অস্তিত্ব আছে। আমার কথার মাঝে চিনি পরিমাণ যদি হেরফের হয় তাহলে তোর অস্তিত্ব আমি বিলীন করে দেব। কথা বলেই চিনির নাকে নির্ণয় নাক স্পর্শ করতেই চিনি বিদ্যুৎ বেগে ছিটকে দূরে সরে গিয়ে বলে, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আর বলতে হবে না। এখন আজ এই মুহূর্ত থেকে এটাই আমার রুম। আপনার যা আছে সব কিছু আমার। বুঝেছি, সব বুঝেছি। ভয়ের চোটে জগা খিচুড়ির মতো কি বলল চিনি নিজেও জানে না। নির্ণয় ভ্রুকুচকে থমথমে মুখে ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখেই বলল, ওয়াও, আমার সব কিছু তোর। তাহলে আমি কার? এটা তো বললি না। নির্ণয়ের ঘোর লাগা কথায় চিনি বেসামাল হয়ে যাচ্ছে, কিন্তু এতে নির্ণয়ের কোনো পরিবর্তন নেই। অষ্টাদশীর লাগামহীন বেলাল্লাপনা অনুভূতি কিছু একটা ইঙ্গিত করেছে, তবে চিনি সেদিকে নির্বোধ। চিনির অস্থিরতার কারণ হয়তো নির্ণয় খুব বেশি পরিচিত, তাই তো নির্ণয় মৃদু হেসে পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, 10 মিনিট টাইম। এর মধ্যেই তোর ঘুমন্ত মুখের অধীন যেন আমি হই। আই থিঙ্ক সেকেন্ডবার রিপিট করতে হবে না। নাও টাইম ইজ অন। নির্ণয় কথা বলতে দেরি। আকস্মাৎ চিনি দৌড়ে গিয়ে বিছানায় শুয়ে ব্ল্যাঙ্কেট মাথা অবধি মুড়ি দিতে দেরি নয়। নির্ণয় এবার চিনির থেকে চোখ ঘুরিয়ে ড্যাজির দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। ড্যাজির চোখ নির্ণয়ের চোখের সাথে একত্র হতেই এত সময়ের উচ্ছ্বাসের জোয়ারে
বহু মেলার দৃশ্য মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ঘূর্ণিঝড়ের শেষে শীতল হাওয়ায় বয়ে গেল। ড্যাজির দিকে মিনিট খানিক সময় তাকিয়ে নির্ণয় রুম থেকে বের হয়ে গেল। ড্যাজিও নির্ণয়কে অনুসরণ করে রুম থেকে বের হতে নিয়ে কি মনে করে যেন পিছনে ঘুরে চিনির দিকে তাকালো। কিছুক্ষণের জন্য যেন নড়াচড়া করতে ভুলে গেছে মেয়েটা। সেকেন্ডের মধ্যে ড্যাজির সামনের দিকে মুভ করে রুম থেকে বের হয়ে যায়। নির্ণয় রুম থেকে বের হতেই চিনির মাথার ওপর থেকে ব্ল্যাঙ্কেটটা নামিয়ে অজ্ঞাত চিনি নির্ণয় যাওয়ার পথে তাকিয়ে বিড়বিড় করে বলল, এই লোকটা এমন কেন? ভারী অদ্ভুত। ড্যাজি রুম থেকে বের হয়ে নির্ণয়কে কোথাও না দেখতে পেয়ে বিশাল করিডোরের এই মাথা ওই মাথা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে করিডোর ধরে হাঁটা শুরু করে নিজের কাঙ্ক্ষিত রুমের উদ্দেশ্যে। রুমে প্রবেশ করতে অনাকাঙ্ক্ষিত ঘটনায় নির্ণয়ের মুখোমুখি ড্যাজি। নির্ণয় পায়ের ওপর পা তুলে বসে থাকা অবস্থায় চোখের ইশারায় ড্যাজিকে কাছে ডাকলো। ড্যাজি কাছে যেতেই অপ্রত্যাশিত কাজে নির্ণয় অনড়। হাত বাড়িয়ে এক হাতের সাহায্যে ড্যাজির গলা চেপে ধরে আছে নিষ্ক্রিয় কার্যকলাপে। তবে ভাবার বিষয়, এতে ড্যাজি বিন্দু মাত্র নড়চড় নেই। জড়ো কিংবা স্থির বস্তুর মতো একই স্থানে বসে আছে সেই হিংস্র প্রাণী, যে একাই শতজনকে কাবু করার সামর্থ্য রাখে যে কোনো ক্ষেত্রে। তবে নির্ণয়ের অধীনে সে নিরুৎসাহিত, নিরুপায়, যার জলজান্ত সাক্ষী এই মুহূর্ত। অদ্ভুত রহস্যময়ী কর্মকাণ্ডগুলো বড্ড করুণ অবস্থা ড্যাজির। নির্ণয় রক্তিম চোখে হিসেসে বলে, হাউ মেনি টাইমস ডু আই হ্যাভ টু টেক? আমি বারণ করেছিলাম চেনার আশেপাশে যেন তোকে না দেখি। তাহলে চেনারা তো কাছে কি করেছিলি? চল, আজ তোর কলেজেটা পিস বাই পিস করে মেপে দেখি নির্ণয় সিনহা চৌধুরীর কথা অমান্য করার সাহস দেখানোর প্রতিফলন কী হতে পারে। মনে হয় ভুলে গেছিস আমার সুইট হার্টের এতটা ক্লোজ এখনো পর্যন্ত আমি হইনি। তাহলে তোর মতো হিংস্র প্রাণীকে কী করে অ্যালাউ করবো? শেষের কথাগুলো নির্ণয় রাগের উত্তাপে গর্জে উঠে বলল। তরতর করে নির্ণয়ের রাগ বেরিয়ে চলেছে। সে সাথে নির্ণয় ড্যাজির গলার পারদে ভারী হয়ে পড়ছে। এত বড় কলেজে কবে থেকে হয়েছে নির্ণয়ের অগোচরের নির্ণয়ের প্রাণভূমার প্রতি আকৃষ্ট হওয়ার? ডোন্ট টাচ মাই থিংস। এবার যেন নির্ণয়কে অবাক করে দিয়ে ড্যাজি কিছু একটা বলল, যেটা নির্ণয় ছাড়া অন্য কারো বোঝার কাম্য নয়। ড্যাজি কিছু ইশারা করতেই নির্ণয়ের হাত ড্যাজির গলা থেকে ঢিলে হয়ে গেল। নির্ণয় কিছু একটা ভেবে লম্বা শ্বাস নিল। সবই বুঝলাম, কিন্তু তুই অতটা শিওর কীভাবে? চিনি তোর সঙ্গ ছিল? চিনি যদি তোকে দেখে ভয় পেত তখন কি হতো? তুই কি ভুলে গেছিস তুই কতটা ডেঞ্জারাস? নির্ণয়ের কথায় ড্যাজি বিপরীতভাবে নিজের বাক্যে কিছু একটা বলে। ড্যাজির বাক্যের পারদে নির্ণয় মুচকি হেসে বলে, চিনির প্রতি আমার আলাদা রকম আসক্তি রয়েছে, যা এখন তো ব্যক্তিগত লাইফ সিকিউরিটি। সকাল হয়েছে অনেকক্ষণ। বাইরে অবিরত ঠান্ডা বরফ পড়ছে, নরম তুলোর মতন ঠান্ডা বরফ কুচিগুলো জমে একেবারে সাদা হয়ে আছে পুরো ফিনল্যান্ড। দ্য গ্রেস অফ হ্যাভেনের ফন্ট এয়ার্ড ছাড়িয়ে চোখের সামনে পুরো জায়গাটা যেন আস্ত এক বরফখণ্ডের রূপসাগর। আধুনিকতার মাঝে বরফের আস্তরণ দেখলেই কেমন যেন চোখ জুড়িয়ে আসে। সে রাতে ডুবে যাওয়া নির্ণয়ের বিছানায় পুরো রাত ঘুমিয়ে ওঠে চিনি। যখন ঘুম ভাঙে তখন সকাল 9:35। এত বেলা হওয়ার পরও চিনির কাছের চারিদিকে ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ মনে হচ্ছে। ঘুমের রেশ কাটিয়ে আড়ামোড়া ভেঙে উঠে বসতেই অপ্রত্যাশিত ল্যাপটপের তীর্যক আলো এসে চিনির চোখে লাগে। সেই তীর্যক আলোতে চিনি স্পষ্ট নির্ণয়ের উপস্থিতি টের পাচ্ছে। চিনিকে পেছনে করে সামনের দিকে মুভ করে বিছানার কর্নারে বসে কানের মধ্যে ইয়ারপড লাগিয়ে নির্দ্বিধায় ট্যাটু বিশিষ্ট আঙুলগুলো দিয়ে ল্যাপটপে হাত নাড়িয়ে নিজস্ব কাজ করতে ব্যস্ত। পরনে ব্ল্যাক ট্রাউজারের সাথে স্যান্ডো গেঞ্জি, যার তরুণ সিল্কি চুলের নিচে ব্ল্যাক ট্যাটু দৃশ্যমান। তার উপর শরীরচর্চা করে নানা উপায়ে বানানো অ্যাবসগুলো স্যান্ডো গেঞ্জির আড়ালে ক্রমশ বহিঃপ্রকাশ করছে। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে অন্ধকারে বসে বসে আর চোখে এইসবই দেখে যাচ্ছে চিনি। ঠিক তখনই রুমের লাইট জ্বলে সব কিছু আলোকিত হয়ে যায়। আকস্মাৎ তীক্ষ্ণ আলো চোখে পড়ায় ভ্যাবাচ্যাকা খেয়ে যায় চিনি। ভাবনার শহর থেকে বর্তমানে ফিরে আসে। চিনি কোনো কিছু না ভেবেই নির্ণয়ের পাশ ঘেঁষে বিছানা থেকে নামতে যাবে, তখনই সামনের ল্যাপটপে ধ্যান রেখে বাম হাতের সাহায্যে চিনির পায়ের নিচে স্লিপার এগিয়ে দিল নির্ণয়। হঠাৎ এমন ঘটনায় চোখ বড় বড় করে নির্ণয়ের মুখের দিকে তাকিয়ে আছে চিনি। কিছু অদ্ভুত ভাবলেশীন মুখশ্রী। তবে চিনির আর ভাবলেশীন হয়ে বসে থাকতে পারল না। নির্ণয়ের কর্মকাণ্ডে ভ্যাবাচাকা হয়ে তৎক্ষণাৎ আলগোছে চুলগুলো বেঁধে ড্রেস ঠিক করে দৌড়ে রুম থেকে চলে যাবে। ঠিক তখনই কোথায় যাচ্ছিস? এই রুম থেকে আমার পারমিশন ছাড়া বের হওয়া যাবে না।
নির্ণয়ের কথায় কয়েক মুহূর্ত পর চিনি কিছু একটা ভেবে অসহায় মুখ নিয়ে নির্ণয়ের সামনে এসে দাঁড়ালো। নির্ণয় ভ্রুকুচকে প্রশ্ন করে। হোয়াট হ্যাপেন্ড? চিনির চোখে মুখে অসহায়ত্ব, কণ্ঠে কাঁদো কাঁদো ভাব নিয়ে বলল, আমি ফ্রেশ হব। আমি তোকে রুম থেকে বের হতে না করেছি, ফ্রেশ হতে নয়। আমি রুম থেকে বের না হলে ফ্রেশ হব কি করে? নির্ণয় ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে ল্যাপটপটা টেবিলে রেখে পাশ থেকে টি শার্ট নিয়ে চিনির উদ্দেশ্যে বলল, 10 মিনিটের মধ্যে আসছে, জাস্ট 10 মিনিট। তোকে যেখানে যেভাবে রেখে যাচ্ছে সেইভাবে যেন পাই। কথাটা বলে চিনির প্রত্যুত্তরে অপেক্ষা না করে রুম থেকে বের হয়ে গেল। সিঁড়ি দিয়ে নামতেই নির্ণয়ের জিয়াংয়ের সাথে দেখা হলো। জিয়াং নির্ণয়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, কিরে, মর্নিং টাইম কোথায় যাচ্ছিস? জাহান্নামে যাচ্ছে, যাবে? নির্ণয় চলে যেতে জিয়াং বিড়বিড় করে বলল, নামাজ তো পড়িস না, জাহান নামেই তো যাবি। দিন দুপুরে খুন করে বেড়াস বেটা বজ্জাত। বলেই সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। নির্ণয় এই বরফের ঠান্ডার মধ্যে কার নিয়ে গ্রোসারি শপের উদ্দেশ্যে বের হয়েছে এবং কিছু প্রয়োজনীয় সরঞ্জাম কেনাকাটা করে দ্য গ্রেস অফ হ্যাভেনে ব্যাক করেছে। চিনি বসে বসে আনমনে এটা সেটা নিয়ে ভাবছিল। নির্ণয় রুমে আসতেই চিনি বসা থেকে উঠে দাঁড়ালো। চিনি লক্ষ্য করলো নির্ণয়ের হাতে শপিং ব্যাগ, কিন্তু চিনির প্রশ্ন করার সাহস হলো না। নির্ণয় রুমে প্রবেশ করেই ওয়াশরুমে চলে গেল। নির্ণয় ব্যাগ থেকে নিউ ফিমেল টাওয়াল এবং ব্রাশ বের করলো। একটা মগ জাতীয় পাত্র নিয়ে সেই পাত্রে গরম পানি ঢেলে নিউ ব্রাশটা ভিজিয়ে রাখলো। এরপর বড় একটা পাত্রে গরম পানি নিয়ে নিউ টাওয়ালটা গরম পানি দিয়ে ওয়াশ করে রাখলো। বডি ওয়াশ, শ্যাম্পু সব কিছু একসাথে রেখে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। চিনি কখন থেকে উকি ঝুঁকি দিচ্ছে দেখার জন্য নির্ণয় কী করছে, কিন্তু বরাবরই ব্যর্থ হয়েছে। নির্ণয় চিনিকে চোখে দিয়েই ইশারা করলো ওয়াশরুম যেতে। চিনি যেতেই নেবে, এর মধ্যে নির্ণয় বলে, বি কেয়ারফুল, হট ওয়াটারের কাপে ব্রাশ রাখা, তোর গায়ে যেন এক ছিঁড়ে ফোটানো আছে। অ্যাট ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, যেমন যাচ্ছিস তেমনি ফেরত আসবি। নির্ণয়ের কথা শুনে চিনি দৌড়ে ওয়াশরুমে প্রবেশ করে ভেঙচি কেটেই বলে, শরীর আমার, কিন্তু ওয়ার্নিং দিচ্ছে উনি। এটা কোথাকার কোন হরিপালের জমিদারি? যা বলবে তাই করতে হবে। শুধু নির্ণয় কুঞ্জে গিয়ে নেই, তারপর মাম্মামকে বলে উচিত শিক্ষা দেব। আগেরবার তো নির্ণয় কুঞ্জ থেকে তাড়িয়েছি, এবার বলবো পুরো দুনিয়া থেকে তাড়াতে। কথাগুলো বলে পিছনে ঘুরতেই চিনি অবাকের চোটে মুখে হাত দিয়ে বলল, এসব নির্ণয় ভাই আমার জন্য করেছে। আমি তো নিজে কোনোদিন নিউ ব্রাশ ব্যবহার করার আগে গরম পানি দিয়ে ক্লিন করিনি। নিউ টাওয়ালও সেম প্রসেসে ক্লিন করেছে। হাসি দিয়ে চিনি বলল, কেমন যেন প্রিন্সেস ট্রিটমেন্ট ফিল হচ্ছে। পর মুহূর্তে ভাবলো এইসব তার জন্য করেছে নির্ণয় ভাইয়া, কিন্তু কেন? তারপর হাসি মুখে বলল, আমার নির্ণয় ভাইয়া অনেক কেয়ারিং। কথাটা বলেই সঙ্গে সঙ্গে সংশোধন করে বলে উঠল, না না না, আমার না, মাম্মাম নির্ণয় ভাইয়াকে আমার বলতে নিষেধ করেছে। আমাদের নির্ণয় ভাইয়া অনেক কেয়ারিং। হেলেনসিঙ্কি শহরে আজ ভিন্ন দিনের চেয়ে ভিন্ন রকম লাগছে। ঘড়ির কাঁটায় দুইবার ঢং ঢং করে ঘন্টা বাজিয়ে জানান দিচ্ছে রাতের প্রহর পেরিয়েই সকালের অবনতি ঘটছে। তবে মিঠির ঘুম ভোরবেলাতেই ভেঙে গেছে। এটা নতুন কিছু নয় মিঠির জন্য হোক, সেটা বাংলাদেশ কিংবা ফিনল্যান্ড, বরাবরই মিঠি অহনাকুঞ্জের আদর্শে ভোরবেলায় ঘুম থেকে ওঠে। মিঠির নিয়ম কানুন কিংবা বেড়ে ওঠা সবটাই অহনাকুঞ্জ চৌধুরীর সংস্পর্শের অংশ। জন্মের পর থেকেই নিজের কঠোর সিদ্ধান্ত, নিজের এক কথা থেকে সরে দ্বিতীয় কথায় পা দেয়নি অহনাকুঞ্জ চৌধুরী। ঠিক সেইভাবেই মিঠিকেও গড়ে তুলেছে। তবে অহনাকুঞ্জ চৌধুরী বারংবার দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হতে হয়েছে একমাত্র নির্ণয় সিনহাত চৌধুরীর জন্য। এটা এক ধরনের পরাজয় বলে নাম দেওয়া যায়। যেখানে অহনাকুঞ্জ চৌধুরী দ্বিধাদ্বন্দ্বে ভোগে, সেখানে মিঠি নির্ণয়কে দেখে ভয়ে চুপসে থাকবে, এটাই তো স্বাভাবিক। মিঠির এত সব ভাবনার মাঝে হঠাৎ তিহামের কথা মস্তিষ্কে হানা দিল। অহনাকুঞ্জ চৌধুরী আর নির্ণয় সিনহাত চৌধুরীর পর এই প্রথম কারো প্রতি দুর্বল অনুভব করছে মিঠি। এই অনুভূতির নাম দুর্বলতা না হলে আর কি হতে পারে? তিহামকে দেখলে মিঠির দুনিয়াটাই তুচ্ছ মনে হয়। কফির মগ নিয়ে খোলা বারান্দায় দাঁড়িয়ে আকাশ থেকে শুভ্র ফুলের ন্যায় অবিরত ঝরে পড়ছে তুষারের কুচি। এগুলো দেখতে দেখতে ভাবনার জগতে বিচরণের মধ্যেই ব্যাঘাত ঘটল দরজার বাহিরের ঠকঠক শব্দ। দরজার বাহিরে ঠকঠক শব্দ করা ব্যক্তিটি কে হতে পারে? ব্যাপারটা বোঝার সঙ্গে সঙ্গে ঠোঁটের কোনো অমায়িক এক হাসি প্রতিফলিত হলো। কফির মগটা টেবিলে রেখে আয়নার কালারিং চুলগুলো ঠিক করে রুম থেকে বের হতেই তিহামের হাস্যোজ্জ্বল মুখের দর্শনার্থী হলো মিঠি। হোয়াইট কালার শার্ট আর চোখে চিকন ফ্রেমের ব্র্যান্ডের চশমা পরিহিত এই ফর্সাকরণের যুবককে মিঠি খুব ভালো করে চেনে।
তবে কতটা? চশমা পরিহিত এই চোখ জোড়ার দিকে তাকিয়ে থেকে সারা জীবন পার করতে পারবে, এমনটাই মনে হয় মিঠির। তিহাম সকালে ব্রেকফাস্ট তৈরি করতে ব্যস্ত, কখনো এদিক কখনো সেই দিক, সবটাই এক হাতে নিখুঁতভাবে তৈরি করছে। মিঠি তিহামের কিছুটা সামনে এগিয়ে গিয়ে তিহামকে উদ্দেশ্য করে বলল, গুড মর্নিং। গুড মর্নিং। তিহাম নিজের কাজে ব্যস্ত থেকে মিঠির দিকে না তাকিয়ে প্রত্যুত্তর করলো। মিঠি আরেকটু কাছে গিয়ে বলল, আমি ব্রেকফাস্ট তৈরি করতে আপনাকে হেল্প করতে চাই। মিঠি পুরো কথাটা সম্পূর্ণ করার সঙ্গে সঙ্গে তিহাম কিছুটা উত্তেজনার পারদেই বলে ফেলল, কতবার বলেছি আমার একদম পছন্দ না কেউ আমার কাজে হস্তক্ষেপ করবে। আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি, কারোর সাহায্যের প্রয়োজন নেই আমার, আর তোমার সাহায্যের তো একদমই না। মিঠি স্তব্ধ হয়ে গেছে তিহামের উগ্র ব্যবহারে। এমন মনে হচ্ছে তিহাম মিঠির প্রতি বিরক্ত কিংবা অন্তজ্ঞহীন মিঠির জন্য ঘৃণা। সেই সূত্রে না চাইতেও মিঠির ওপর তিহাম রেগে যায়। কিছুতেই বিশ্বাস করতে পারছে না এই কথাগুলো তিহাম বলছে মিঠিকে। তিহাম উত্তেজনায় চোখের চশমাটা খুলে মিনিট খানেক সময় আঁখি জোড়া বন্ধ করে দীর্ঘশ্বাস নিয়ে চোখ মেলল। আঁখি জোড়া মেলার সঙ্গে সঙ্গে মিঠির আঁখি জোড়ার সাথে মিলিত হলো। সরি, আমি ওভার রিয়াক্ট করে ফেলেছি। মিঠি এখনও চুপ করে তিহামের দিকে তাকিয়ে আছে। তিহামের কথায় প্রত্যুত্তর করতে না দেখে তিহাম পূর্বের ন্যায় হাস্যোজ্জ্বল সেই অমায়িক হাসি ঠোঁটের কোণে রেখে কিচেন থেকে বের হয়ে ধীরে ধীরে মিঠির নিকটে গিয়ে মিঠির রং বেরঙের চুলগুলো কানের পাশে গুজে দিয়েই বলল, আসলে আমি চাইছিলাম সকালের প্রথম শুরুটা আমার হাতের ব্রেকফাস্ট দিয়ে শুরু হোক, তাই তো তোমাকে বারণ করেছি। তুমি কি খুব বেশি রাগ করেছো? তাহলে আই এম সরি। এই যে কান ধরছি। তিহামের কাছে আসতেই অর্থাৎ তিহামের সংস্পর্শে মুহূর্তেই বিনা বাক্যে মিঠির শ্বাস প্রশ্বাস কিছুক্ষণের জন্য ব্যাঘাত ঘটে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর মিঠি হুঁশে ফেরে। না না, কি করছেন? কানে ধরতে হবে না, আমি রাগ করিনি। তিহাম স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মিঠির দিকে তাকিয়ে বলে, সত্যি তুমি রাগ করোনি? তাহলে মুখে হাসি নেই কেন? কথাটা বলেই তিহাম মিঠির হাত টেনে ডাইনিং টেবিলের সামনে এসে চেয়ারে বসালো। তুমি বসো, আমি তোমার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছি। অপ্রত্যাশিত কার্যকলাপে বারংবার তিহামের কথা বলার টোন চেঞ্জ হওয়া খুব সহজেই তিহাম মিঠিকে ম্যানিপুলেট করে ফেলেছে। তিহামের কর্মকাণ্ড মিঠিকে বড্ড বেশি ভাবাচ্ছে আজ। মাত্রই ঘটে যাওয়া ঘটনায় তিহামের বরফখণ্ডের ন্যায় কঠিন হৃদয় ধাঁধানো কথাগুলো মিঠির মাথায় হানা দিচ্ছে। তিহামকে কন্ট্রোললেস হতে দেখে আজ যেন নতুন কোনো আতঙ্কের আভাস পাচ্ছে মিঠি। কিন্তু কেন? এমনটা তো হওয়ার কথা ছিল না কোনো কালেই। হঠাৎ মিঠি লক্ষ্য করলো ডাইনিং রুম সহকারে তিহামের পুরো ফ্ল্যাট পরিষ্কার পরিচ্ছন্নতায় সর্বদা তৎপর। তবে বহমান এই ফ্ল্যাটে পরিষ্কার করার মতো কোনো সার্ভেন্ট নেই। এর মধ্যে তিহাম ব্রেকফাস্ট নিয়ে টেবিলে বসতেই তৎক্ষণাৎ বক্ষগহ্বরের এক কোণে গেড়ে বসে থাকা অতি সাধারণ মনোনিবেশে মনে করিয়ে দিল তিহামের সংস্পর্শের কথা। মিঠির হাতে তিহামের হাত রাখা, ধীরে ধীরে ডাইনিং টেবিলে নিয়ে এসে বসানো মুহূর্তের মধ্যে অগোচর অনুভূতিগুলো মিঠিকে সব কিছু ভুলিয়ে দিল। মিঠির ভালোবাসার অনুরাগে ভালো মন্দ, ঠিক বেঠিক, উচিত অনুচিত কোনোটাই মস্তিষ্কে জানান দিচ্ছে না। মিঠি আর তিহাম খাবার খেতে ব্যস্ত, তবে মিঠি আর চোখে তিহামকে দেখতে ব্যস্ত। খাওয়ার মাঝেই মিঠি প্রশ্ন করল, আপনার কি গার্লফ্রেন্ড আছে? না। খাওয়ার মাঝে ব্যস্ত অবস্থায় তিহাম মিঠির প্রশ্নের উত্তর দিল। মিঠি ফের প্রশ্ন ছড়ে, আপনার কাছে ভালোবাসা মানে কি? যে পাওয়ার জন্য ছটফট করে সে পায় না, আর যে পায় তার কাছে কদর থাকে না। তিহামের কথা শুনে এবার যেন মিঠি স্তব্ধ হয়ে গেছে। মিঠি মনে মনে ভাবল, উনি কি আগে কখনো কারো প্রেমে পড়েছেন? কাউকে মন থেকে ভালোবেসেছেন? হয়তো এখনও সে ওনার জীবনে নেই। সবাই বলে প্রথম প্রেম ভোলা সম্ভব না। আপনার জীবনে প্রথম প্রেম কখনো এসেছিল? জীবনে প্রথম আর দ্বিতীয় বলতে কিছুই হয় না, শেষ পর্যন্ত যে থাকবে সেই তোমার জন্য পারফেক্ট। তবে আমার মাম্মাম বলে জীবনসঙ্গী পারফেক্ট হওয়ার সাথে সাথে বিশ্বাসী হতে হয়, যেন শেষ বয়স অবধি একজন আরেকজনের প্রতি আসক্ত থাকে। তিহাম মুচকি হেসে খাবার টেবিলে থেকে উঠে যেতে যেতে বিড়বিড় করে বলল, বিশ্বাসী কাউকে পেতে হলে তার যোগ্য হতে হয়, কিন্তু তুমি আর তোমার মাম্মাম সেই বিশ্বাসের যোগ্য না। দ্য গ্রেস অফ হ্যাভেন। নুসরাত ঘুম থেকে উঠেই রুম থেকে বের হবে, ঠিক সেই সময় জিয়াং বাতাসের বেগে নুসরাতের সামনে এসে দাঁড়ালো। হঠাৎ করে জিয়াংকে সামনে উপস্থিত দেখে নুসরাত ভয় পেয়ে শরীরের ব্যালেন্স রাখতে না পেরে পড়ে যায়। জিয়াং নুসরাতকে পড়ে যেতে দেখে আকাশ পাতাল না ভেবে কোলে তুলে নেয়। হঠাৎ কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে নুসরাত ভয়ে কেঁপে ওঠে। আরে কি করছেন? আমায় কোলে কেন তুলছেন? প্লিজ নামিয়ে দিন, কেউ দেখলে কি ভাববে? আমি কাউকেই ভয় পাই না,
তুমি আমার জন্য পড়ে গেছো, তাই তোমার সারা জীবনের দায়িত্ব আমার। কথাটা বলে নুসরাতকে নিয়ে রুমের উদ্দেশ্যে পিছনে ঘুরতেই জিয়াংয়ের পা জোড়া জড়বস্তুর মতো থমকে যায় আদনানকে দেখে। আদনান রাগান্বিত কণ্ঠে বলল, আমার বনুর সারা জীবনের দায়িত্ব তোকে কে দিয়েছে? আমি কখন বললাম এই কথা? আমি তো এটা বলিনি, বিলিভ মি। বিলিভ? আর তুই আকাশ পাতাল দুই প্রান্তের মানুষ, একজন আরেকজনের সাথে সংযোগ নেই। তাহলে আমি কি করে তোকে বিশ্বাস করব? আমার বনুকে কোলে নিয়েছিস কোন সাহসে? নুসরাত পড়ে গিয়ে কোমরে, হাতে, পায়ে, মাথায়, চুলে, চোখে সব জায়গায় ব্যথা পেয়েছে। আর তুই তো জানিস আমি নরম সরম মানুষ, তাই তো তোর বনুকে রুমে পৌঁছে দিতে যাচ্ছিলাম। তুই নরম না হলেও যে তোর শরম নেই, আমি এটা খুব ভালো করে জানি। বেশি ইনোসেন্ট গিরি দেখানোর দরকার নেই। আমার বোনকে কোল থেকে নামিয়ে আমাদের সামনে থেকে সরে দাঁড়া, আর আমাদের পেছনে আসার চেষ্টা করবি না। জিয়াং নুসরাতকে কোল থেকে নামিয়ে দিতেই আদনান নুসরাতকে নিয়ে চলে গেল। আর জিয়াং পেছনে দাঁড়িয়েই বলল, তোর মতো জাহান্নামের বিচ্ছু আমার আর নুসরাতের লাইফে থাকলে জীবনটা নরক বানিয়ে ছাড়বে। চিনি ফ্রেশ হয়ে নির্ণয়কে রুমে দেখতে না পেয়ে ঝুলন্ত বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বাইরের তুষারপাতের দৃশ্য এক মনে উপভোগ করছে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর চিনি গুটি গুটি পায়ে ডান পাশে সিঁড়ি দিয়ে নেমে নুসরাতকে খোঁজার পায়তারা করছে। আজকাল নির্ণয়ের জন্য নুসরাতের সাথে কথা বলা তো দূর, দেখা হওয়াটার মধ্য সীমানার মাঝে আটকে আছে, এমনটাই চিনির কাছে মনে হচ্ছে। তবে কোথাও নুসরাতের অস্তিত্ব নেই। চিনির মনে হচ্ছে নুসরাত খোঁজা বড্ড কষ্টদায়ক। চোখ ঘুরিয়ে কিচেনের দিকে দৃষ্টি ফেলতে নির্ণয়ের দিকে নজর পড়ল। হোয়াইট টি শার্ট পরনে ঘাড় অবধি চুলগুলো থেকে টুপটুপ করে পানি পড়ছে। ঘাড়ের ট্যাটু বরাবরের মতো চিনিকে আকৃষ্ট করছে। মনে মনে ভাবলো যদি একটু ছুঁয়ে দেখা যেত তবে ব্যাপারটা মন্দ হতো না। নির্ণয় কিচেনে কী করছে কৌতূহলবশত ভয় না পেয়ে নির্ণয়ের কাছে এগিয়ে গেল। চিনি মনে সাহস নিয়ে ফিনল্যান্ড আসার পর এই প্রথম নিজের ইচ্ছায় নির্ণয়ের নিকট এগিয়ে গেল। কিছুটা দূরত্ব রেখে নির্ণয়কে প্রশ্ন করল, কি করছেন আপনি? নির্ণয় নিজের কাজে ব্যস্ত থাকা অবস্থায় ঠোঁটের কোণে ক্ষুদ্র হাসি ঝুলিয়ে বলল, ফিনল্যান্ডে আসার পর থেকে এই দিনটার জন্য অপেক্ষা করছি। কবে তুই নিজ থেকে আমার কাছে আসবি এবং কিছু জিজ্ঞেস করবি? চিনি নির্ণয়ের আরেকটু নিকটে এগিয়ে গিয়ে ঠোঁটের সাহায্যে শুষ্ক অধর ভেজে আড়ষ্ট কণ্ঠে বলে, আপনার টক্সিক কথার মানে আমি বুঝি না। এবার নির্ণয় চোখ তুলে চিনির দিকে তাকিয়ে অসহায় সরলতায় ঘেরা ঠান্ডা সমুদ্র জলের ন্যায় চোখে চোখ রেখে বা হাতের সাহায্যে চিনিকে একটানে বুকে নিয়ে এসেই বলল, আমার টক্সিক কথার মানে বুঝতে হলে আমার কাছে থাকতে হবে সারা জীবন। এতটাই কাছে থাকতে হবে যতটা কাছে থাকলে আমার স্পন্দন শব্দ তুই শুনতে পাস, আর তোর স্পন্দনের শব্দ আমি শুনতে পাই। চিনি অনুভব করলো আজ নির্ণয়ের বুকে চিনির ভয় অনুভব হচ্ছে না। মনে হচ্ছে কোনো রোমাঞ্চকর মুভির নায়িকার মতো নির্ণয় ভাইয়া জড়িয়ে ধরেছে তাকে। না না, কি ভাবছে সে? এটা কখনোই সম্ভব না। উনি তো তাকে সম্পূর্ণ ভাবনার মাঝে নির্ণয় চিনির কানের কাছে ঠোঁট নিয়ে বলল, তোর মনে হয় না তুই একটু বেশি ভাবছিস? যা হচ্ছে তা হতে দে। যদি ভাবতেই হয় তাহলে আমি ভাববো। ছাড়ুন আমায়, এভাবে কেন ধরেছেন? আমি কিন্তু স্বেচ্ছায় আর আপনার কাছে আসবো না যদি এখন এই মুহূর্তে না ছাড়েন আমায়। নির্ণয় হাতের বাঁধন ছেড়ে দিয়ে বলল, ওয়েল ডান। নির্ণয় সিনহা চৌধুরীকে ব্ল্যাকমেল করার স্পর্ধা দেখাচ্ছিস। তোর এই চিপ আইডিয়াগুলো তোর কাছেই রাখ। তুই চাইলেও আমার কাছে আসতে হবে, না চাইলেও আমার কাছে আসতে হবে। তোকে আজ এই বিষয়ে ফার্স্ট ওয়ার্নিং দিচ্ছে। দ্বিতীয়বার এই কথাগুলো তোর মুখে যেন না শোনে। তুই আমার লাইফে গিভ আপ পয়েন্টে বিলং করিস না, আর যে স্থানে বিলং করিস সেই স্থান একান্তই শুধু তোর, বেবি গার্ল। ঠিক আছে। নির্ণয় ফের সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করে নির্বিকার গলায় বলল, আমার সাথে থাকতে হলে অবশ্যই তোকে বেহায়া হতে হবে, কারণ আমি চাই তুই আমার জন্য পাগল হবি, আমাকে তোর সবটা দিয়ে ভালোবাসবে। তোর মাঝে আমাকে হারানোর ভয় থাকবে, কারণ আমার কম ভালোবাসা সহ্য হয় না। নির্ণয় কথাগুলো বলে ঠোঁটের কোণে দুষ্টু হাসি ঝুলিয়ে পূর্বের ন্যায় ব্যস্ত হয়ে বলল, তোর ফেভারিট কফি পিলস দিয়ে কফি বানাচ্ছে। নির্ণয়ের এইরূপ কথায় চিনি বাকরুদ্ধ হয়ে যায়। নির্ণয়ের কথায় কী রিয়াকশন করবে ভেবে পায় না। তৎক্ষণাৎ চিনি মাথা নিচু করে ভবঘুরে কিছু ভাবতে লাগলো। নির্ণয়ের মতো অত্যাচারী হৃদয়হীন মানুষটাকে চিনির কেন যেন ভালো লাগছে। সব সময় প্রচণ্ড ভয়ে কুঁকড়ে থাকে যে মেয়েটা, সেই মেয়ে আজ
নিজে থেকেই নির্ণয় সামনে হাজির হলো, যার ফলস্বরূপ আজকাল নির্ণয়কে যতটা না ভয় করে ততটাই নির্ণয়ের প্রতি মুগ্ধ হয়। আর মুগ্ধ হবে নাই বা কেন? এখন নির্ণয় সেই ভয়ঙ্কর রূপের সম্মুখীন হতে হয় না। তবে নির্ণয়ের কথায় প্রসঙ্গে কিছু না বলে চিনি কখন থেকে মন খারাপ করে নির্ণয়ের শোল্ডারের ট্যাটুর দিকে তাকিয়ে আছে। নির্ণয় পরনে টি শার্ট থাকায় সম্পূর্ণ ট্যাটু দেখা সম্ভব হচ্ছে না। নির্ণয় ব্যাপারটা বোঝার সঙ্গে সঙ্গে টি শার্টের হাতা ফোল্ড করে বলল, আমি সম্পূর্ণভাবে তোর। যখন যেখানে যেভাবে চাস ঠিক সেভাবেই আমাকে ইউজ করতে পারিস। আই প্রমিস ইউ। আমার কথার বিন্দু পরিমাণ নড়চড় হবে না। তিনি অবুঝের মতো নির্ণয়ের দিকে প্রশ্ন ছুড়ে, আপনি আগে তো এত কেয়ারিং ছিলেন না। নির্ণয় চিনির দিকে কফির মগ এগিয়ে দিয়ে বলল, অহনা কুঞ্জ চৌধুরী মেয়ে হয়ে কি করে আশা করিস তোকে আমি কেয়ার করব? আগে আমি অহনা কুঞ্জ চৌধুরী মেয়ে ছিলাম, এখনো আছি। তাহলে এখন কেন আমায় এত কেয়ার করছেন? তবে কি এখন আমার পরিচয় পাল্টে গেছে? নির্ণয় চিনিকে ক্রস করে যেতে যেতে তীর্যক হেসে বলল। মেবি। চিনি কফির মগ হাতে নিয়ে নির্ণয় যাওয়ার পানে তাকিয়ে আছে। কি রে, কি দেখছিস এমনভাবে ওদিকে? নুসরাতের কথায় চমকে গিয়ে পেছনে ফিরতেই চিনি নুসরাতকে দেখতে পেল। কখন এসেছিস তুই? নুসরাত এইবার চিনির পা থেকে মাথা অবধি তীক্ষ্ণ নজরে দেখে বলল, কোথায় আবার মন হারাচ্ছিস? তোকে কাছে পাওয়া কষ্টকর হয়ে যাচ্ছে। মুহূর্তেই চিনির মুখের আদল বদলে গিয়ে মন খারাপ করে বলল, নির্ণয় ভাই আমাকে রুম বন্দি করার সাথে সাথে এখন চোখ বন্দি করে রাখে। কাল তো সারা রাত আমি নির্ণয় ভাইয়ের রুমে বন্দি হয়েছিলাম। নুসরাতের চোয়াল শক্ত হয়ে ওঠে। চিনির কথায় আতঙ্কে বজ্রকণ্ঠে বলে ওঠে, তোরা একসাথে এক রুমে ছিলি সারা রাত? ঘুমানোর সময় নির্ণয় ভাইয়ের রুমে ছিল না, কিন্তু ঘুম থেকে উঠে নির্ণয় ভাইয়াকে পাশে বসে ল্যাপটপ ইউজ করতে দেখেছি আমি। এটা কোনো ব্যাপার না, তোরা তো ভাই বোন, একসাথে ঘুমাতেই পারিস। আমি আর ভাইয়া একসাথে কত ঘুমিয়েছি। তবে যাই বলিস না কেন, নির্ণয় ভাইয়ার সঙ্গে মিশতে মিশতে এখন আগের চাইতে বেশ অনেকটা স্বাভাবিক হয়েছিস তুই। তোর এখন আর প্যানিক অ্যাটাক হয় না। বয়সের তারতম্য, সম্পর্কের জটিলতা সবকিছু কয়েক মুহূর্তের জন্য ভুলতে বসেছে চিনি। হঠাৎ করেই নুসরাতকে অপ্রত্যাশিত এক প্রশ্ন করে বসল। কোনো কাজিন যদি তোকে পছন্দ করে তাহলে তুই কি করে বুঝবি? ধুর, এটা কখনো পসিবল নাকি? এগুলো তো ড্রামাতে কিংবা মুভিতে দেখা যায়। মনে কর বাস্তবে এমনটা হলো, তখন কি করে বুঝবি? শোন, তেল আর পানি কখনো মিক্সড হতে দেখেছিস? ঠিক তেমনি আমাদের সমাজে কাজিনদের ভেতরে ড্রামার মতো সেই সম্পর্কের কোনো সুযোগ নেই। আমাদের সমাজে কাজিন মানে আপন ভাই বোনের চেয়ে কম কিছু না। যেমন ধর তিনা আর আদনান ভাইয়া, কেউ না জানুক, আমরা তো জানি ওরা কাজিন। সারাদিন ওদের মধ্যে ঝগড়া লেগেই থাকে। ওদের দেখে মনে হয় ভবিষ্যতে ওদের মধ্যে তেমন কোনো সম্পর্ক হবে? আচ্ছা, ওদের কথা বাদই দিলাম, তোরা নির্ণয় ভাইয়ের কথাই বলি। তোরাও তো কাজিন, তোদের মধ্যে পৃথিবী উল্টে পাল্টে গেলেও তো কিছু হওয়ার সম্ভব না। নির্ণয় ভাইয়া তোকে বোনের চোখে দেখে, তুই নির্ণয় ভাইয়াকে ভাইয়ের চোখে দেখিস। আর তোদের নির্ণয় কুঞ্জের পরম্পরা অনুসারে কাজিন রিলেটেড কিছু হলে সঙ্গে সঙ্গে নির্ণয় কুঞ্জ থেকে ত্যায্য পুত্র কিংবা ত্যায্য কন্যা করে দিবে। তাহলে তুই কি করে এমন আজগুবি প্রশ্ন করিস? এত সময় যাবৎ চিনি নুসরাতের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে। নিজের অজান্তেই হাত মুঠি বন্ধ করে ভয়গুলো সংযত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। চিনি বিড়বিড় করে বলছে, যে করেই হোক আমার মস্তিষ্ক থেকে অযাচিত চিন্তাভাবনা তাড়াতে হবে। আমি যা ভাবছি তার নিতান্তই আমার ভ্রম। নির্ণয় ভাইয়া আমাকে বোনের চোখে দেখে। আমি শুধু শুধু ভুল ভাবছিলাম। আমার মন মস্তিষ্ক নিয়ন্ত্রণে আছে, শুধু ভাবনাগুলো ভুল আমার। কি রে, কি বের করছিস? কি ভুল? কে ভুল? কাকে মস্তিষ্ক থেকে তাড়াতে হবে? নুসরাতের বলা বাক্যে বাস্তবতায় ফিরে এলো চিনি। নুসরাতের উদ্দেশ্যে চিনি মাথা নাড়িয়ে বলল, কিছু না। নুসরাত চিনির হাতে কফি দেখে জিজ্ঞেস করলো, তোকে কফি করে দিয়েছে কে? আমার নির্ণয় ভাইয়া। তোর নির্ণয় ভাইয়া অনেক কেয়ারিং, তবে সবার জন্য না, শুধু তোর জন্যই ওভার প্রোটেক্টিভ। বিষয়টা আমি অনেকবার লক্ষ্য করেছি। মাঝে মাঝে তো মনে হয় নির্ণয় ভাইয়ার তোর প্রতি অবসেশন রয়েছে, কিন্তু পর মুহূর্তে তোদের সম্পর্কের নাম মনে পড়তে আমি হুঁশে ফিরে আসি। অতঃপর নুসরাত ফোঁস করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এই জন্যই মানুষ বলে একজন সুন্দর পুরুষের চেয়ে একজন যত্নবান পুরুষ বেশি সুন্দর। নুসরাতের কথোপকথনের মাঝে চিনি বলে উঠল, নির্ণয় ভাইয়া সুদর্শন, হ্যান্ডসাম এবং যত্নবান পুরুষ। যে কোনো মেয়েই তার প্রতি মুহূর্তেই দুর্বল হয়ে যাবে। হ্যাঁ, একদম ঠিক বলেছিস।
নুসরাতের কথাগুলো শুনে চিনির ছোট মস্তিষ্কে হাজার রকম চিন্তায় কুণ্ডলী আকারে দলা পাকাচ্ছে। অষ্টাদশী কিছুতেই বুঝতে পারছে না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। অষ্টাদশীর বুক চিরে মুহূর্তেই ঝড়ের বেগে মনের ভেতর হাহাকার বেড়ে যায় দ্বিগুণ হারে। সবচেয়ে বিরক্তিকর যন্ত্রটা মস্তিষ্কে পায়তারা করছে। চিনি কিছুতেই নিজের সহজ সরল আন্তরিকতায় ভরপুর মনটাকেই বোঝাতে পারছে না নুসরাতের কথাগুলো কতটুকু সঠিক। নির্ণয় যা বলেছে কিংবা যা করেছে সব কিছুই হতে পারে চিনির অবুঝ মনের ভুল। অযাচিত ভয়রা যেন আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরল চিনিকে। আবার নিজেকে সঠিক বলে প্রমাণও করতে পারছে না, কারণ নির্ণয় যা বলছে এবং অষ্টাদশীর হৃদয়ে ধীরে ধীরে বাসা বাঁধা সুপ্ত অনুভূতির টান আর সেই সূক্ষ্ম অনুভূতির নাম অজানা। চিনির ভাবনার জগতে ইতি টানল জিয়াংয়ের কথায়। জিয়াং বাতাসের বেগে নুসরাতের হাতে কফির মগ ধরিয়ে দিয়েই বলল, কি গল্প হচ্ছে আমাকে ছেড়ে? জিয়াংয়ের কর্মকাণ্ডে চিনি আর নুসরাত একজন আরেকজনের দিকে চোখ চাওয়াচাই করতে ব্যস্ত। নুসরাত মুখ গোমরা করে জিয়াংয়ের দিকে প্রশ্ন ছড়ে, আমি আপনার কাছে কখন কফি চেয়েছি? তুমি চাওয়ার আগেই আমি তোমার মনের কথা শুনতে সক্ষম। কী সব আবল তাবল বলছেন আপনি? জিয়াং ঢোক গেলে সামনে পেছনে সূক্ষ্ম নজরে পরখ করে দেখে নিল, অর্থাৎ আশেপাশে কোথাও আদনান আছে কিনা। আসলে চিনচিনের হাতে কফির মগ, কিন্তু তোমার হাত ফাঁকা, তাই দিয়েছি। দ্য গ্রেট অফ হ্যাভেন আমার মতো কাউকে পাওয়া ভার, যার আমার মতো উদারতার মন মানসিকতা আছে। এই বাসার সবার খেয়াল আমি রাখি, কখন কার কী প্রয়োজন হয়। ডোন্ট ওয়ারি, তোমার যখন যা প্রয়োজন হবে আমায় বলবে। জিয়াং নুসরাতের সাথে কথা বলতে বলতে চিনির দিকে নজর যায়। চিনি জিয়াংয়ের কথাগুলো খুব মনোযোগ দিয়েই শুনছে। অন্য দিনের মতো আজ আর জিয়াংকে দেখে প্যানিক করছে না। চিনি জিয়াংয়ের দিকে এমনভাবে তাকিয়ে আছে দেখে জিয়াং জোরপূর্বক একটা হাসি উপহার দিয়ে চিনির উদ্দেশ্যে বলল, তোমার যা প্রয়োজন হবে ভুলেও সেটা আমার কাছে চাইতে এসো না। সেটার জন্য স্বয়ং গ্রেট অফ অ্যান্সি আছে, ওর থেকে নিয়ে নিবে। জিয়াংয়ের কথায় চিনি হ্যাঁ সূচক মাথা নাড়ায়। জিয়াং এখনও ভেবে পায় না নির্ণয়ের মতো একগুঁয়ে বদমেজাজি রকচটা কন্ট্রোললেস অল্পতে মাথা গরম করা ছেলেটা কী করে চিনির মতো একটা মেয়েকে পছন্দ করতে পারে। হাউ ইজ পসিবল, তাও উইদাউট এনি রিজন। মেয়েটা প্রতিদিনের ভোরের ফুটন্ত এক পুষ্পের মতো সূক্ষ্ম। না আছে অন্য সব মেয়েদের মতো চলন বরণ, আর না আছে অন্য সব মেয়ের মতন এক্সট্রা অর্ডিনারি সৌন্দর্যের প্রতীকে এক অপরূপ রূপসী বলেও ধরা যায়। বিধাতা যেন নিজের সূক্ষ্ম হাতে তৈরি করা বস্তু। জিয়াং পর মুহূর্তে নিজের নিজস্ব সত্তায় ফিরে এসে বলল, তবে আমার অন্যজনের সম্পদে হস্তক্ষেপ করার বিন্দুমাত্র ইচ্ছা নেই। আর সেটা যদি হয় অ্যান্সির ক্ষেত্রে, তাহলে আমি জীবিত থেকেও মৃত। আমি নুসরাতের কাছেই সমাপ্ত। জিয়াং নুসরাতের দিকে চোখ রেখে ফের ভাবনার জগতে উকি দিল। তবে আমার জান্টুস চিনি থেকে কম কিছু না, দেখলেই মনে হয় জড়িয়ে ধরি। এইসব ভাবতে ভাবতে দ্রুত গতিতে নুসরাতের সামনে এগিয়ে যেতেই, আরে আরে কী করছেন? এভাবে অন্ধের মতো হাঁটছেন কেন? আমি পড়ে যাব তো। নুসরাতের কথায় জিয়াংয়ের হুঁশ ফিরল। দাঁত কেলিয়ে বলল, সরি, আসলে একটা হট মুভি সিন ক্রিয়েট করছিলাম। তুমি ভেবে নিও না আমি ভাবনার জগতে পাড়ি দিয়ে তোমায় জড়িয়ে ধরতে গেছি। জিয়াংয়ের অদ্ভুত কথাবার্তা শুনে জিনির পেট ফেটে হাসি পাচ্ছে। কোনো মতে মুখ চেপে হাসিটা সংবরণ করলো। তবে নুসরাত এবার কপাল কুঁচকে জিয়াংকে ভালো করে পরখ করছে। কিছুতেই জিয়াংয়ের হাবভাব সুবিধাজনক ঠেকছে না। সারাদিন সুযোগ পেলেই নুসরাতের কাছে আসার তালবাহানা খোঁজে। এটা ভালোই টের পাচ্ছে নুসরাত। অতঃপর আদনানও কয়েকবার নুসরাতকে সাবধান করে দিয়েছে জিয়াং থেকে দূরে থাকতে। জিয়াং মোটেও ভালো ছেলে না, প্লে বয় একটা। ভাইয়া বলেছে আপনাকে আমার থেকে দূরে থাকতে। প্লিজ আমার থেকে আপনি দূরে থাকবেন। আর নেভার মাইন্ড, রাখো তো ওই বিছুটি পাতার কথা, আমি ওকে গোনাই ধরি না। চলো রুফটপে যাই। রুফটপে অনেক সুন্দর সুইমিং পুল আছে, সেখানে গিয়ে সকালের সূর্যোদয় দেখে আসি। হঠাৎ করে চিনি উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, রুফটপে সুইমিং পুল, ইন্টারেস্টিং তো। চিনি, তোর মনে আছে তুই ছোট থেকে সবসময় আন্টির কাছে বায়না করে এসেছিস রুফটপে সুইমিং পুল করার জন্য? এটা আমার ড্রিম ছিল। আমি যেখানে থাকবো সেখানে রুফটপে একটা সুন্দর সুইমিং পুল থাকবে। নির্ণয়কুঞ্জে সেটা কি করে পসিবল? নির্ণয়কুঞ্জে একটা রাজপ্রাসাদ, আর রাজপ্রাসাদের রুফটপে কখনো সুইমিং পুল থাকে না বল? তাই তো মাম্মা আমার স্বপ্নকে স্বপ্নের মাঝেই বন্দি করে রেখেছে। চিনির কথা শুনে জিয়াংয়ের চোখ দুটো রসগোল্লার মতো গোল গোল হয়ে গেছে। মনে মনে ভাবল, দিস ইজ ট্রু লাভ। এই জন্যই বজ্জাত বেটা রুফটপে সুইমিং পুলের ডেকোরেশন করেছে। কতবার না করেছিলাম, শুনলই না হতভাগা। জিয়াং গলা পরিষ্কার করে বলল,
অ্যান্সিকে রুফটপে সুইমিং পুলের আইডিয়া আমিই দিয়েছি। ও আচ্ছা, তাহলে আপনি আর্কিটেক্ট? জানতাম না তো। না না, আমি আর্কিটেক্ট না। আমি তো জানি একজন আর্কিটেক্টের মাথায় এরকম সুন্দর আইডিয়া আসে। এছাড়া কারো ড্রিম কিংবা শখ থাকলেই রুফটপে সুইমিং পুল তৈরি করে। ফ্রেন্ড উইথ বেনিফিট, এমন সুবিধা কে না চায় বলো? আমার মাথায় সব সময় নতুন আইডিয়া আসে, তাই তো অ্যান্সি আমার থেকে আইডিয়া নিয়ে সব কাজে লিপ্ত হয়। নির্ণয়ের মতো মানুষ জিয়াং থেকে আইডিয়া নেয়, ব্যাপারটা সত্যি অবাক করা বিষয়। তাই তো চিনি আর নুসরাত অবিশ্বাস্য চোখে জিয়াংয়ের দিকে তাকিয়ে আছে। এর মাঝেই দিনা ঘুম থেকে উঠে সিঁড়ি দিয়ে নামতে নামতে উচ্চস্বরে বলছে, চারদিকে পূর্ণতার সুগন্ধ, আর এদিকে ঠান্ডায় আমার নাক বন্ধ। চলো আমরা রুফটপে সুইমিং পুল দেখতে যাই। কথাটা শেষ করেই ওদের চোখে চটজলদি পা চালালো সামনের দিকে। জিয়াং যেতেই নুসরাত আর চিনি একসাথে হেসে উঠল। চিনি বলল, জিয়াং ভাইয়া যা বললো সবটাই কি আদতে সত্যি? থোর সাই, আমার একটা কথাও বিশ্বাস হয়নি। রুফটপে সুইমিং পুলের আইডিয়া নির্ণয় ভাইয়ার, আমি শিওর। এর মাঝে তিনা চিনি আর নুসরাতের সামনে হাজির হয়ে প্রশ্ন করল, জিয়াং তোদের কোথায় যাওয়ার কথা বললো? রুফটপের সুইমিং পুল দেখতে। তিনা নুসরাত থেকে চোখ সরিয়ে চিনির দিকে তাকিয়ে বলল, রুফটপের সুইমিং পুল কেউ দেখতে যাক বা না যাক, অবশ্যই চিনির দেখতে যাওয়া উচিত। আফটার অল চিনির জন্যই তো সব কিছু। মানে? তোকে না বুঝলেও চলবে, যে বোঝার সে বুঝলেই হবে। চল, আমি তোদের সাথে রুফটপের ফ্রেশ বাতাস খেয়ে আসি, ঠান্ডায় নাক বন্ধ হয়ে আসছে। বলেই সামনের দিকে হাঁটা ধরল। নুসরাত সন্দেহী চোখে চিনির দিকে তাকালো। আমার দিকে এমনভাবে তাকিয়ে আছিস কেন? বাই চান্স নির্ণয় ভাইয়া তোর ড্রিম পূরণ করতে রুফটপে সুইমিং পুল তৈরি করেনি তো? নুসরাতের মতো চিনির মাথায় ঠিক একই প্রশ্ন কুণ্ডলী আকারে ঘুরপাক খাচ্ছে। চিনির চোখে নুসরাতের চোখ পড়তেই চিনি ধরা পড়ে যাওয়া চোরের মতো নুসরাতের চোখ থেকে তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল। চিনি ভয়ে ভয়ে বলল, আমি আবার কবে নিনো ভাইকে রুফটপে সুইমিং পুলের কথা বলেছি, মনে পড়ছে না তো? তুই সবসময় বলেছিস নির্ণয় ভাইয়া তোকে, মিঠি আপুকে আর আন্টিকে ঘৃণা করে। বেসিক্যালি তোকে কথার আগে ধমক দেয়, মাইট দেয়, রাগ দেখায়। এখন তো সব উল্টো মনে হচ্ছে আমার। এখন তো মনে হচ্ছে। পুরো কথা শেষ করার আগেই তিনা গলা ছেড়ে ডাকছে ওদের। কিছু সময়ের মাঝে রুফটপে হাজির হলো চিনি, নুসরাত, জিয়াং ও তিনা। রুফটপে পৌঁছাতেই চিনির আর নুসরাতের চোখে রুফটপের সৌন্দর্যে মোহিত হচ্ছে। চমৎকার চোখ ধাঁধানো সৌন্দর্যে রুফটপের চারপাশ মরিয়া আছে। নুসরাত চিনিকে জড়িয়ে ধরেই বলল, তুই একদিন ঠিক এইরকম একটা রুফটপের বিবরণ দিয়েছিলি অনেক বছর আগে, মনে আছে? রুফটপে রয়েছে বিশাল আকার উন্মুক্ত সুইমিং পুল, কিন্তু পুরোপুরি ভিন্ন রকম, ঠিক যেন চোখ ঝলসানো ব্যাপার। পুলের জলের দিকে তাকালে ঝলসে উঠবে সৌন্দর্যময় দৃশ্য। এই সুইমিং পুলের পানি একেবারেই আলাদা, গাঢ় লাল, কমলা হলুদ এবং লাল মোজাইকের কারণে পুলের সম্পূর্ণ রং লাল দেখায়। মাথার উপরে আকাশের নীল রং পুলের জলটাকেও নীলাভ করে তুলেছে। পুল থেকে ফিনল্যান্ডের প্রথম সূর্যাস্ত দেখা যায়। অবশ্যই অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নির্ণয়ের পুলটি। সাঁতার কাটতে কাটতে উপভোগ করতে পারবেন চারপাশে প্রকৃতি। চারপাশে যতই বরফ থাকুক না কেন পুলের জল কিন্তু সারা বছরই উষ্ণ থাকে। চিনি বিস্ময়কর চোখে জড়বুদ্ধি বনে তাকিয়ে আছে। চিনির কাছে মনে হলো চিনি নিজের স্বপ্নের জগতে পাড়ি দিয়েছে। চিনির কাছে মনে হচ্ছে ধীরে ধীরে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণার মতো সুখ শান্তি খুঁজে পাচ্ছে। এই সুখময় প্রশান্তিগুলো 8 বছর আগে অন্ধকারে তলিয়ে গিয়েছিল। চিনি মৃদু স্বরে বলল, ঠিক যেন আমার ভাবনার জগতের অস্তিত্বের সমীকরণ। তোর ভাবনার জগৎকে প্রশংসা করব, নাকি যে তোর ভাবনার জগৎকে এইভাবে ফুটিয়ে তুলেছে তার প্রশংসা করব? চিনি আর নুসরাতের এমন কথোপকথন শুনে জিয়াং হড়বড় করে বলতে শুরু করলো, দিস ইজ মাই ট্যালেন্ট। ট্যালেন্ট না ছাই, এইসব কিছু ব্রড ডিরেকশন অনুযায়ী ক্রিয়েট করা হয়েছে, সো সব ক্রেডিট বোর্ড। মাইন্ড ইউর ওন বিজনেস। হি ইজ মাইন কাজিন অ্যান্ড ফ্রেন্ড। অ্যান্সি আর আমার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? ডেকে নিয়ে আসবো নাকি ব্রোকে? আরে না, আই এম জাস্ট কিডিং ইয়ার। বলেই নুসরাতের গা ঘেঁষে দাঁড়িয়ে গিয়ে ধীর গতিতে বলল, নেভার মাইন্ড, বাট টু টেল ইউ দ্য ট্রু, অ্যান্সি অলওয়েজ আমার সাথে সব কিছু ডিসকাস করে তারপরে করে। জিয়াংয়ের কথা শুনে নুসরাত বিস্ময়কর চোখে জিয়াংয়ের দিকে তাকালো। নুসরাতের তাকানো দেখে জিয়াং বলল, তোমাকে দেখলেই মাঝে মাঝে মনে হয় আল্লাহ অপরূপ সৃষ্টির সৌন্দর্যের মাঝে তুমি একজন, আর তোমাকে আল্লাহ নিজ হাতেই বানিয়েছেন। কাকে আবার আল্লাহ নিজের হাতে বানায়নি?
মনে হয় আপনার মতো বানরকে। নুসরাতের কথা শুনে টিনা আর চিনি হেসে দিল। তারপর সবাই সবার মতো রুফটপের পরিবেশ অনুভব করছে। হঠাৎ নুসরাত বিষণ্ণ মনেই বলল, যদি পিক তোলা যেত তাহলে খুব ভালো হতো। কিন্তু আমাদের কাছে তো ফোন নেই। দ্য গ্রেস অফ হেভেনে ফোন ইউজ নিষিদ্ধ। তবে সেসব কথায় বিন্দুমাত্র তোয়াক্কা না করে জিয়াং চটজলদি নুসরাত আর চিনির সামনে এসে বলল, তোমরা দাঁড়াও, আমি তোমাদেরকে আমার ফোন দিয়ে পিক তুলে দিচ্ছি। সত্যি? তোমার জন্য না হয় এইটুকু কষ্ট করলাম, এটার এমন কি কাজ? একদম না জিয়াং, ব্রো জানতে পারলে তোর হাল কি করবে ভাব একবার। নুসরাত, তোমার জন্য আমি হাসি মুখে জাহান্নামেও যেতে রাজি। থাক, জাহান্নামে যেতে হবে না, আপাতত আমাদের পিক তুলে দিলেই হবে। নুসরাত চিনিকে উদ্দেশ্য করে বলল, চল পুল সাইডে দাঁড়িয়ে পিক তুলবো, তাহলে পিক অনেক সুন্দর আসবে। নুসরাত আর চিনি পুল সাইডে দাঁড়ানো। জিয়াং তাদের অনেকগুলো পিক তুলে দিল। এর মধ্যে জিয়াং পিক তোলার জন্য তাদের কিছুটা নিকটে এলো, আর জিয়াংকে কাছে আসতে দেখে নুসরাত আর চিনি আরেকটু পিছনে যেতেই নিজেদের ব্যালেন্স হারিয়ে পড়ে যাবে, ঠিক সেই সময় জিয়াং হাতের ফোন ফেলে দিয়ে দৌড়ে গিয়ে নুসরাতকে ধরল। নুসরাতকে সামলিয়ে চিনির হাত ধরবে ভাবতেই তখনই জিয়াংয়ের মস্তিষ্কে হানা দিল নির্ণয়ের কথা। জিয়াং যদি চিনিকে স্পর্শ করে তাহলে নির্ণয় জিয়াংয়ের কী হাল করবে খোদা মালুম। এটা ভেবেই জিয়াং ভয়ে চিনির হাত ধরেনি, আর চিনি নিজের ব্যালেন্স হারিয়ে সুইমিং পুলে পড়ে যায়। নুসরাত নিজেকে সামলিয়ে কিঞ্চিত পরিমাণ জিয়াং থেকে দূরে সরে গিয়ে উচ্চ স্বরে বলে উঠল, আপনি ইচ্ছে করে চিনিকে ধরলেন না, তাই তো চিনি পানিতে পড়ে গেল। জিয়াং কী বলবে বুঝে ওঠার আগে পেছন থেকে নির্ণয় এক লাথি দিয়ে জিয়াংকে সুইমিং পুলে ফেলে দিল। সঙ্গে সঙ্গে সুইমিং পুলের অদূরে ছিটকে পড়ল জিয়াং। মুহূর্তেই পরপর ঘটনাগুলো ঘটায় সবাই ভরকে গেছে, স্থির বস্তুর মতো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। অমনি জিয়াং সুইমিং পুলে পড়ে গিয়ে হতভম্ব হয়ে জড়বস্তুর মতো নির্ণয়ের দিকে তাকিয়ে আছে। নির্ণয়ের মেজাজ আকস্মাৎ তেড়ে উঠল, হাত দুটো মুষ্টিবদ্ধ করে রক্তিম অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে জিয়াংয়ের দিকে। নির্ণয়ের এমন রূপ দেখে জিয়াং পুলে থাকা অবস্থায় হাত জোর করে বলল, বিশ্বাস কর ব্রো, আমি ইচ্ছে করে। জিয়াং পুরো কথা সম্পূর্ণ করার আগেই অযাচিত এক হাসির শব্দ নির্ণয়ের কর্ণপাত হলো। নির্ণয় সেই হাসির উৎস খোঁজার জন্য দৃষ্টি ঘোরাতেই জিয়াংয়ের পাশে চোখ পড়ল। চিনির খিলখিল করা হাসি সকলের নজর কাড়ল। চিনির গোলাপের মতো দুই গালের চুল স্পষ্ট, যেন হাসির মাঝে ফুলের পাপড়ি ঝরছে। সমুদ্রের মতো উথাল পাথাল চাউনি চোখে লেগে আছে, যে কেউ দেখলেই মুগ্ধতায় পড়ে যাবে। পরক্ষণেই চিনির সাথে নির্ণয়ের চোখাচোখি হওয়ায় অগ্নিময় রক্তিম চোখগুলো দপ করেই নিভে গেল। ঠিক আছে, আমাকে পানিতে ফেল। নির্ণয় ভাইয়া ঠিক কাজ করেছে। চিনির কথার জোয়ারে নির্ণয় গা ভাসিয়ে দেয়। অনায়াসে এবং পলক ফেলার উষ্ণতায় মেয়েটা পানির সঙ্গে খুনসুটিতে মেতে ওঠে ঠিক বাচ্চাদের মতোই। চিনির সঙ্গে এবার যেন নুসরাত আর টিনাও সংযুক্ত হয়েছে। রুফটপে হাসির বসন্ত বয়ে গেলে মিনিটের মধ্যে। ঠিক তেমনি আবহাওয়ার ঋতু পরিবর্তনের মতোই নির্ণয়ও পুলে ঝাঁপ দিল। টিনা নির্ণয়ের কর্মকাণ্ডে বেগতিক দেখে জিয়াংকে ইশারা করলো চুপচাপ সুইমিং পুল থেকে উঠে আসার জন্য। টিনা নুসরাতের হাত ধরে রুফটপ থেকে টেনে নিয়ে যেতে দেখে নুসরাত কিছু জিজ্ঞেস করবে, এর আগেই সকলের কানে কর্ণপাত হলো কিছু অপ্রত্যাশিত বাক্য। সিঁড়িতে থমকে গেল 3 জোড়া পা। আর ইউ ওকে জান? উদ্গ্রীব হয়ে প্রশ্ন করলো নির্ণয়। আজ শুধু চিনি একা থমকে যায়নি, চিনির সঙ্গে সঙ্গে আরও 3 জোড়া পা থমকে গেছে। নুসরাত যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। পিছনে ঘুরে যে দেখবে সেইটুকু সাহস অবশিষ্ট নেই। টিনা জিয়াংয়ের চোখে ইশারা করতেই জিয়াং নুসরাতের হাত টেনে নিয়ে নিচে চলে গেল। টিনা পেছন দিকে এক পলক তাকিয়ে মৃদু হেসে বলল, ব্রোর কোল্ড হার্ট হৃদয়, ব্রোর অজান্তেই চিনির প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। কথাটা বলেই রুফটপ থেকে চলে গেল। চিনি চুপ করে আছে দেখে নির্ণয় সচেতন কণ্ঠে বলল, হোয়াট হ্যাপেন টু ইউ? আর ইউ ওকে? আই ওকে জান? উদ্গ্রীব হয়ে প্রশ্ন করলো নির্ণয়। আজ শুধু চিনি একা থমকে যায়নি, চিনির সঙ্গে সঙ্গে আরও 3 জোড়া পা থমকে গেছে। নুসরাত যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। পেছনে ঘুরে যে দেখবে সেইটুকু সাহস অবশিষ্ট নেই। টিনা জিয়াংয়ের চোখে ইশারা করতেই জিয়াং নুসরাতের হাত টেনে নিয়ে নিচে চলে গেল। টিনা পেছন দিকে এক পলক তাকিয়ে মৃদু হেসে বলল, ব্রোর কোল্ড হার্ট হৃদয় ব্রোর অজান্তেই চিনির প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। কথাটা বলেই রুফটপ থেকে চলে গেল। চিনি চুপ করে আছে দেখে নির্ণয় সচেতন কণ্ঠে বলল, হোয়াট হ্যাপেন টু ইউ? আর ইউ ওকে? চিনি নিষ্পলক তাকিয়ে আছে নির্ণয়ের দিকে। চিনিকে নিয়ে নির্ণয়ের এত কৌতূহল উদ্বেগ দেখে চিনি অবাক। নির্ণয়ের ব্যবহার বুঝতে অবগত নয়।
কিছুক্ষণ আগেই নির্ণয় চিনিকে জান বলে সম্বোধন করেছে, এটাও বিশ্বাস করতে পারছে না। তাই তো চিনির হাস্যোজ্জ্বল মুখটা চুপসে গেছে। নির্ণয় চিনির নিশ্চুপের রহস্য খুঁজতে গিয়ে চোখ আটকে গেল চিনির মেইলি শরীরের ভাঁজে। পুরো শরীর ভিজে একাকার হয়ে আছে। মেইলি সাদা ফিনফিনে পোশাকের মাঝে চিনির শরীরের ভাঁজ স্পষ্ট। পুষ্পর ন্যায় গোলাপি ঠোঁট শীতলতায় কাঁপছে। থুতনিতে তিলকটা বরাবরের মতো আজকেও যেন অতিরিক্ত মাত্রায় দুর্বল করে তুলেছে নির্ণয়কে। লম্বা চুলগুলো সম্পূর্ণভাবে ভিজে গেছে। নেশাগ্রস্তদের মতোই চোখ দুটো ঝাপসা লাগছে নির্ণয়ের। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসছে। বারবার জিভ দিয়ে শুকনো অধর ভিজিয়ে যাচ্ছে। চোখের সামনে চিনিকে এই অবস্থায় দেখবে তা হয়তো স্বপ্নেও ভাবেনি। চিনির বয়সের আড়ালে নারী দেহের ভাঁজগুলো বড্ড আকর্ষণীয় করছে নির্ণয়কে। নির্ণয়ের ঘোর লাগা চোখে চোখ পড়তেই চিনি কেঁপে উঠল। মুহূর্তেই চিনির শরীরের প্রত্যেকটা অঙ্গ শিউরে উঠেছে। অষ্টাদশীর তলপেটের মধ্যে অনুভব হলো এক চিনচিনে অনুভূতি। তবে চিনির কাছে এই অনুভূতি আজ নতুন। শুধু নির্ণয় নেশাভরা চাহনিতেও হার্টবিট বেড়ে চলেছে ক্রমশ। নির্ণয়ের পলকের নিস্তব্ধতায় চোখের চাউনি দিয়ে অষ্টাদশীকে বেসামাল করে দিচ্ছে। অযাচিত কারণে শরীরের রন্ধ্রে রন্ধ্রে অবকাশিত অনুভূতিগুলো কড়া নাড়ছে। নির্ণয় চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিয়ে গুপ্ত কামনাগুলো সংবরণ করার চেষ্টা করলো। অতঃপর স্বস্থানে দাঁড়িয়ে থেকে বেশ সাবলীল ভঙ্গিতে বলল, এখনো কি তুই 10 বছরের বাচ্চা রয়ে গেছিস? হাই সি, আমি তো ভুলে গেছিলাম মেইলি ব্যাপারে তোর আইকিউ লেভেল বরাবর কম। 8 বছর আগেও যেমনটা ছিল, 8 বছর পর ঠিক তেমনটাই আছে। পরিবেশটা থমথমে আর অস্বাভাবিকের মধ্যে চিনি ঠোঁট উল্টে নির্ণয়কে জিজ্ঞেস করলো। আমি কি করেছি? নির্ণয় সরু চাউনি নিক্ষেপ করে বলল, ঠিক কালার সেন্সের অপুষ্টিতে ভুগছিস? তা না হলে কালার ম্যাচিংটা তো ঠিকঠাক হতো। হোয়াইট প্লাস রেড কম্বিনেশন, দিস ইজ নট ডান মাই হট গার্ল। নির্ণয়ের মুখে হোয়াইট আর রেড কথাটা শুনতে চমকে উঠল চিনি। সঙ্গে সঙ্গে চিনি নিজের শরীরের দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকালো। এবার যেন চিনির হুঁশ ফিরে এলো। নির্ণয়ের কথার মানে বুঝতেই লজ্জায় কী রেখে কী করবে দিশেহারা হয়ে পিছনে ঘুরে 2 হাত ভাঁজ করে শরীর আড়াল করার প্রয়াস করলো। লজ্জায় নিজেকে বড্ড অসহায় লাগছে। চিনি মনে মনে ভাবলো নির্ণয়ের আকার ইঙ্গিত তো দূর, ওপেন মাইন্ডের কথা বুঝতেই এত সময় লাগলো। কতটা বোকা হলে এত কম বোঝার ক্ষমতা থাকে। চিনিকে পেছনে ঘুরে দাঁড়াতে দেখে ভাবলিসীন হয়ে কিছু একটা ভেবে কিঞ্চিত ক্রূর হেসে ঠোঁট কামড়ে বলে ওঠে, আই এম নট শিওর, বাট পেছনে ঘুরলে কি সবকিছু অদৃশ্য হয়ে যায় নাকি কালার চেঞ্জ হয়ে যায়? নির্ণয়ের এমন কথায় চিনি যেন বাকরুদ্ধ। নিজেকে আড়াল করাই যেন বৃথা। চিনির অবস্থা বেগতিক দেখে নির্ণয় শরীর থেকে জ্যাকেট খুলে পেছন থেকে চিনির গায়ে জড়িয়ে দিল। অতঃপর নিজেকে আড়াল করার সুযোগ পেতেই সঙ্গে সঙ্গে জ্যাকেট পরে নিয়ে সামনে ফিরল। তবে লজ্জায় নির্ণয়ের চোখে চোখ রাখতে পারল না। চিনি মুখটা কাচুমাচু করে বলল, আমি রুমে যাব। নির্ণয় চিনির কানে ফিসফিসেই বলল, আমার হেল্প চাই। আমায় এক্ষুনি রুমে নিয়ে চলুন। চিনির কথা সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নির্ণয় চিনিকে কোলে তুলে নিল। টিনা আর জিয়াং একপাশে বসে নুসরাতকে বোঝানোর চেষ্টা চালাচ্ছে, আরেক পাশে গালে হাত দিয়ে বসে নুসরাত গম্ভীর চিন্তামগ্ন। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড নুসরাত, তুমি ভুল শুনেছ। জিয়াংয়ের সঙ্গে সুরে সুর মিলিয়ে টিনাও বলে, জিয়াং ঠিক বলছে, তুই ভুল শুনেছিস। কি বলতে চাইছিস? আমার গানে সমস্যা আছে? ডাক্তার দেখাতে যেতে হবে? তুমি কষ্ট করে ডাক্তার দেখাতে যাবে কেন? তুমি চাইলেই ডাক্তারকে বাসায় এসে দেখে যেতে বলবো। নুসরাত জিয়াংয়ের উদ্দেশ্যে কিছু বলবে, এর মাঝে আদনান কোত্থেকে যেন টপকে পড়ল। বুনু, রেগে আছিস কেন? ওই বজ্জাত ব্যাটা আবার কি করেছে? জিয়াং সাফাই দেওয়ার জন্য কিছু বলবে, এর মাঝেই নির্ণয় চিনিকে কোলে করে রুফটপে সিঁড়ি দিয়ে নেমে হনহন করে নিজের রুমে চলে গেল। সবাই যে বসে আছে এতে বিন্দু পরিমাণ মাথা ব্যথা নেই নির্ণয়ের। আদনান উত্তেজনায় বলে উঠল, হোয়াট হ্যাপেন্ড গাইস? কি সিন চলছে? ব্রো আর চিনি ভিজে একাকার। কি হয়েছে চিনির? ব্রো চিনিকে কোলে করে নিয়ে যাচ্ছে কেন? টাইটানিক মুভির রোমান্টিক কেমিস্ট্রি শুরু হয়ে গেছে বস। এটা আরও আগে হওয়া উচিত ছিল, তাহলেই তো দূরত্ব ট্রিট হতো না, ব্রোর হৃদয় পাথরে পরিণত হতো না। টিনা আর আদনানের কথোপকথন কিছুই নুসরাত বুঝতে পারছে না। কী বিষয় নিয়ে কথা বলছে এবং কাকে নিয়ে বলছে, কিন্তু এটা ঠিকই বুঝতে পেরেছে সকলে নুসরাতের কাছে কিছু লুকাচ্ছে। এমন কর্মকাণ্ডে নুসরাত মুখ কালো করে সকলের পানে যে বলল, আকার ইঙ্গিতে তোরা কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাকে নিয়ে কথা বলছিস? চিনি আর নির্ণয় ভাইয়াকে নিয়ে? নুসরাতের কথায় বাদ সাধে টিনা খানিকটা গলা নামিয়ে বলে, আরে না, ওদের নিয়ে কেন কথা বলবো? আমি তো টাইটানিক মুভির কথা বলছি। তোরা একদম আমায় গোল খাওয়াতে আসবি না।
আমি ঠিক শুনেছি নির্ণয় ভাইয়া চিনিকে। পরেরটুকু আর নুসরাতের মুখ দিয়ে বের হচ্ছে না। জিয়াং ভাবলেশীন হয়ে একইভাবে বসে থেকে নুসরাতকে উদ্দেশ্য করে বলল, হোয়াট ইজ দিস গোল? আমি খাওয়ালে অন্য কিছু খাওয়াবো, এই গোল টোল কোন দুঃখে খাওয়াতে যাব? তারপর চোখ ঘুরিয়ে তিনার দিকে তাকিয়ে বলে। তোরা আমাকে কেন ফাঁসাচ্ছিস? আদনান ওদের কথা শুনে কিছুটা বিরক্ত হয়ে তারপর মুহূর্তে ব্যাপারটা আন্দাজ করতে পেরে বলল। নুসরাত কি এমন শুনেছে? তখনই জিয়াং নির্ণয় রুমের করিডোরে উকি দিয়ে বলল, তোর বোন অ্যান্সিকে জান বলতে শুনেছে। ব্রো, আমার কাকে জান বলেছে? চিনিকে। কখন, কবে, কি করে হলো এইসব? ইস, মিস করে ফেললাম। কি বলছে এইসব? ওদের কথার মাঝে জিয়াং নুসরাতের দিকে উদাসীন মুখ খেয়ে করেই বলল, চারিদিকে কত লাভ স্টোরি, আজ পর্যন্ত কেউ আমাকে ঠিকমতো বুঝতেই পারলো না। মাঝে মাঝে মনে হয় আমি ম্যাথমেটিক্স বই। চুপ থাকবি তুই? পরিস্থিতি স্বাভাবিক করতে আদনান বলল, বুনু, ওরা ঠিক বলেছে, তুই ভুল শুনেছিস। বুড়ো কেন চিনিকে জান বলবে? ওরা তো কাজিন হয়। কি শুনেছিস? সকলে বোঝানোর খানিকক্ষণ পর নুসরাত কিছু সময় ভেবে তারপর আদনানের কথায় মাথা নাড়িয়ে সায় দিল। নির্ণয় রুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে চিনিকে কোল থেকে নামিয়ে টাওয়াল নিয়ে এসে চিনির শরীরে জড়িয়ে দিল। আলমিরা থেকে চিনির জন্য ড্রেস নিয়ে চিনির হাতে দিয়ে বলল, ড্রেস চেঞ্জ করে আয়, নয়তো ঠান্ডা লেগে যাবে, কুইক। চিনি মনে মনে ভাবল, প্রায় দেখি উনি তার জন্য ড্রেস বের করে দেয়, কিন্তু নির্ণয় ভাইয়ের কাছে মেয়েদের ড্রেস কী করে এলো? চিনি একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে দেখে নির্ণয় ভ্রুকুচকে চিনির কানে হাসকি স্বরেই বলল, ওয়াশরুমে কি প্রিন্সেস ট্রিট লাগবে? নির্ণয়ের মুখ থেকে এরূপ কথা শুনে চিনি দৌড়ে ওয়াশরুমে চলে গেল। চিনি ওয়াশরুমে প্রবেশ করে মুচকি হেসে মনে মনে ভাবল, তবে কি নির্ণয় ভাইয়া সেই দিন তার কথা শুনে ফেলেছে? নয়তো সে প্রিন্সেস স্ট্রিটের কথা বলছে কী করে জানলো? তারপর কি কিছু একটা ভেবে নির্ণয়কে দেখার জন্য উকি দিতেই নির্ণয় চোখে চোখ পড়ল। নির্ণয় ভ্রু নাচিয়ে ঠোঁটের কোণে দুষ্টু হাসি ঝুলিয়ে বলল, কালার ম্যাচিং করতে আমার হেল্প লাগবে? নির্ণয়ের কথার মানে বুঝতে সেকেন্ড খানিক সময়ও লাগলো না। চিনি কিছুটা সাহস জুগিয়ে কপট রাগ দেখিয়ে বলল, আপনার মুখে কি কিছুই আটকায় না? বিন্দু পরিমাণও লজ্জা নেই আপনার? না, আমার লজ্জা করে না। আমি বারবার তোকে নির্লজ্জের মতো দেখতে চাই। নির্ণয়ের কথা শুনে চিনির মাঝে লজ্জার প্রজাপতি ঘিরে ধরেছে। কিছুতেই সস্থানে দাঁড়িয়ে থাকতে পারছে না। শব্দ করে ডোরটা অফ করে দিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আয়নায় নিজের শরীরের অবয়ব চোখে পড়তেই লজ্জায় চোখ ঢেকে নিল। চিনি আজ সাদা রঙের চুড়িদার পরেছিল। সাদা চুড়িদার ভেতরে মেয়েলি সুপ্ত অস্তিত্বের মাঝে রমণীর গুপ্ত লাল রঙের অস্তিত্ব ভেসে উঠেছে। তাই তো নির্ণয় লাগামহীন কথা চিনির লজ্জার সপ্তম চূড়ায় পৌঁছে গেছে। ছি, কতটা নির্লজ্জ হলে এমন অবস্থায় কাউকে এইভাবে দেখতে পারে। চিনির অবস্থার অবনতি দেখে নির্ণয় মুখজোড়া জড়ো হলো। ঠোঁট গলিয়ে একটা রহস্যময় ক্রুড় হাসি দিয়ে উচ্চস্বরে বলল, বাইরে ওয়েট করছি, যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ করে বেরিয়ে আয়। শেষের কথা প্রশান্তির হাসি দিয়ে বিড়বিড় করে বলল, আই এম ওয়েটিং ফর ইউ, জাস্ট 3 days চান, তারপর নয় তোকে খুব কাছে থেকে দেখব। নির্ণয় অন্য রুমে চলে গেল ড্রেস চেঞ্জ করার জন্য। চিনি ড্রেস চেঞ্জ করে বের হতেই নির্ণয়ের অর্ধনগ্ন শরীর চোখে পড়ল। হালকা কালো ঘাড় পর্যন্ত ভেজা চুলগুলো থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে শরীরে। পরনে শুধু ব্ল্যাক ট্রাউজার ছাড়া ওপরের পার্টে অবশিষ্ট কিছুই নেই, শুধু গলায় ইউনিক দেখতে একটি লকেট। সাদা ধবধবে শরীরে কালো তিলকগুলো যেন রশ্মি ছড়াচ্ছে। ক্লিন শেভ করা ফর্সা গড়নের মানুষটা দেখতে যতটা সুদর্শন, ঠিক ততটাই বেপরোয়া আর তার চলাফেরা। সুন্দর ফর্সা চেহারার সাথে এঁটে থাকা তীক্ষ্ণ চোয়ালটা শক্ত হয়ে আছে বরাবরের মতোই কোনো অনির্দিষ্ট কারণে। প্রথম দেখায় যে কেউ ফিদা হতে বাধ্য, তবে তার মাঝে মধ্যে উগ্র আচরণে চিনি হতাশাগ্রস্ত হয়। কেন যে নির্ণয় কুঞ্জ আর মাম্মামের প্রতি এত অনীহা কে জানে। চিনির ভাবনার ব্যাঘাত ঘটে লোকটার হ্যাচকা টানে। নির্ণয়ের এক টানে চিনি নির্ণয়ের উরুতে বসিয়ে বলল, দেখা হয়েছে? কি? আমি তোর থেকে যা যা দেখেছি, এখন তুই আমার থেকে সেসব দেখে বসে এনেছিস। কথা বলেই নির্ণয় ঠোঁটে মিষ্টি হাসি খেলে গেল। নির্ণয়ের এমন ঠোঁট কাটা কথায় চিনি লজ্জায় নির্ণয় রুরু থেকে উঠতে যাবে, তখনই নির্ণয় শক্তি হাতের বাঁধনে আটকে পড়ল। নির্ণয় কাছে আসাতেই চিনি আবারও পূর্বের ন্যায় কিছু অনুভূতি অনুভব করতে পারছে। কোথায় যাচ্ছিস? তিনি অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, আপনার টি শার্ট কোথায়? তোর কাছে আসতে হলে টি শার্টের কি প্রয়োজন? কথাটা বলেই চিনিকে উড়ুতে বসানো অবস্থায় ট্যাটু বিশিষ্ট হাতের সাহায্যে টি শার্ট পরে নিল। পড়েছি,
চিনি সঙ্গে সঙ্গে নির্ণয়ের চোখে চোখ রাখল। নির্ণয় হেয়ার ড্রায়ার নিয়ে চিনির চুল শুকাতে শুকাতে কণ্ঠস্বর বেশ খানিকটা আকর্ষণীয় করে বলল, চিনি, তোর মনে আছে যখন তোর 10 ইয়ারে বার্থডে ছিল, সেদিন মর্নিং টাইমে তুই ঘুম থেকে ওঠার পর নানা ভাই তোকে সকলের সামনে কি জিজ্ঞেস করেছিল, আর তখন তুই কি উত্তর দিয়েছিলি? হ্যাঁ মনে আছে তো, নানা ভাই আমায় জিজ্ঞেস করেছিল আমি বড় হয়ে কি হতে চাই। আমি বলেছিলাম আমি নির্ণয় ভাইয়ার বউ হতে চাই। কথাটা বলে চিনি মন খারাপ করে বলল, বিশেষ করে আমি ইচ্ছে করে বলিনি, ভুলবশত মুখ দিয়ে বের হয়ে গেছে। আর সে কারণে মাম্মাম সকলের সামনে আমায় থাপ্পড় মেরে স্কুলে পাঠিয়ে দিয়েছিল আর বলেছিল আজ থেকে এই বাসায় তোমার জন্মদিন উদযাপন করা বন্ধ, আর যদি নির্ণয়ের আশেপাশেও তোমায় দেখি তাহলে পা কেটে রুমে বসিয়ে রাখবো। তুই কি জানিস তোর 10 ইয়ারের বার্থডে গিফট তুই অলরেডি পেয়ে গেছিস। এবারে বার্থডেতে সেই গিফট জাস্ট ওপেন করার পালা। চিনি মনে করার মতো এদিক সেদিক তাকিয়ে বলল, আমি সেদিন কোনো গিফট পাইনি তো, আমাকে তো শুধু নীল ভাইয়া গিফট দিয়েছে। চিনির কথা শুনে নির্ণয়ের হাত থমকে যায়। নির্ণয় ভ্রুকুচকে সচেতন কণ্ঠে বলল, আর ইউ শিওর নীল তোকে গিফট দিয়েছে? আপনার বিশ্বাস না হলে আপুর কাছে জিজ্ঞেস করতে পারেন, আপু তো আমার সাথেই ছিল। নীল তো আমার সাথে ছিল সারাদিন বোর্ড মিটিং, তাহলে তোকে গিফট কি করে দিল? নীল ভাইয়া তো আমায় ঠিক রাত 12টায় গিফট দিয়েছে তাহলে তখন আমি কোথায় ছিলাম? ঘোরার জন্য ঘাস কাটতে গিয়েছিলাম। মনে হয়, কিন্তু নির্ণয় কুঞ্জে কেউ কখনো ঘোড়া পালেনি, ইনফ্যাক্ট এখনো পালে না। তাহলে কার জন্য ঘাস কাটতে গিয়েছিলেন? আর ঘাস কেটে পরে সেগুলো কি করেছেন নির্ণয় ভাইয়া? চিনির কথা শুনে নির্ণয় রক্তিম চোখে তাকিয়ে আছে। ব্যাপারটা বোধগম্য হতেই চিনি ভয়ে শিউরে উঠল। ইয়ে ব- ভাইয়া আসলে নীল তোকে কি গিফট দিয়েছে? নির্ণয়ের স্বাভাবিক কথার টোন মুহূর্তেই চিনির কাছে পরিবর্তন লাগছে। চিনি বলতে ভয় পাচ্ছে নির্ণয়কে। আমি এক কথা দ্বিতীয়বার রিপিট করা পছন্দ করি না। সেটা যদি হয় তোর ক্ষেত্রে, তাহলে আজ অন্যরকম কিছু উপলব্ধি করবি তুই। তিনি এতটাই ভয় করেছে মনে হচ্ছে নির্ণয়ের উড়ু থেকে এক ছুটে পালায়, কিন্তু এটা তো কখনো সম্ভব না। চিনি মনে করে সিংহের হাত থেকে জীবন নিয়ে বাঁচা যাবে, কিন্তু নির্ণয় সিনহা তো চৌধুরীর হাত থেকে নয়। চিনি তাই বুকের মাঝে অনেকটা সাহস জুগিয়ে বলল, আমায় নীল ভাইয়া অনেক কিছুই গিফট দিয়েছে। কে? ধারালো ছুরির ন্যায় একটা ভ্রু উঁচিয়ে শব্দটা উচ্চারণ করে নির্ণয়। চিনি নির্ণয়ের চোখের দিকে এক পলক তাকালো। সব কিছু তো স্বাভাবিক মনে হচ্ছে, তাহলে কেন তার মনের মাঝে ভয়ের আশঙ্কা দেখা যাচ্ছে? মানুষটার এতটা কাছে থেকেও বোঝার উপায় নেই কী চাইছে। নীল ভাইয়া তাকে চকলেট গিফট করেছে, টেডি দিয়েছে, আর সবচেয়ে এক্সক্লুসিভ আর ইউনিক ওয়াচ দিয়েছে। শেষের কথাটা চিনি উচ্ছ্বসিত কণ্ঠে বলে, সেগুলো এখন কোথায়? চকলেট মিঠি আপু খেয়ে ফেলেছে, টেডিগুলো আমার রুমে আছে। তাহলে ওয়াচটা কোথায়? ওয়াচ বার্থডে দিন পরেছিলাম, তারপর হারিয়ে গেছে, আর খুঁজেই পাইনি। তোর বার্থডের দিন তোর স্কুলে যাওয়ার কথা ছিল না? মিঠির যাওয়ার কথা ছিল, কারণ সেদিন মিঠির এক্সাম ছিল। তাহলে তুই কেন গিয়েছিলি? মিঠি আপু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তাই আপু যায়নি। আর আমিও তো স্কুলে যেতে চাইনি। আপনিই বলেন, কেউ কি নিজের বার্থডে দিন স্কুলে যেতে চায়? ভুলবশত সবার সামনে আমি আপনাকে বিয়ে করার কথা বলে ফেলেছি, তাই তো মাম্মামরা আগে আমার বার্থডে সেলিব্রেশন ওকেশনটা পোস্টপোন করে দেয় আর জোর করে আমার স্কুলে পাঠিয়ে দেয়। নির্ণয় অগ্নিদৃষ্টিতে রক্তিম চোখে চিনির দিকে তাকিয়ে বলল, ভুল বশত? হোয়াট ডাজ দিস মিন চিনি? নির্ণয়ের গোমরা মুখের মাঝেই জ্বলে ওঠা আগ্নেয়গিরি দেখে চিনি ভয় পাচ্ছে। আসলে আমি এভাবে বলতে চাইনি। তখন তো আমি খুব ছোট ছিলাম, আপনাকে খুব ভালো লাগতো। তখন আপনি খুব স্মার্ট সুদর্শন ছিলেন। সে সময় আপনার আগে এত সুন্দর ছেলে আমি আর আপু কখনো দেখিনি। আমাদের কাছে মনে হলো আপনি ঠিক যেন সাউথ কোরিয়ার হিরো, তাই ভুলবশত নানু ভাইয়ের সামনে সেদিন এই কথা বলে ফেলেছি। নির্ণয় চিনির কোমরে হাত রেখে চিনির চোখে চোখ রেখে বলল, লুক এট মি। তখন আমি স্মার্ট সুদর্শন ছিলাম, এখন কি আমি স্মার্ট সুদর্শন না? তখন আমার মধ্যে স্মার্ট সুদর্শন ছেলে দেখিস না। এখন মনে হয় আগে পিছিয়ে সুদর্শন ছেলের অভাব নেই। চিনি ভয়ে চোখ সরিয়ে সাফাই দেওয়ার চেষ্টা করলো। আমি এভাবে বলতে চাইনি। নির্ণয় আগের মতো রাগের উত্তাপে গর্জে উঠেই বলে, স্টপ মেকিং এক্সকিউজেস। আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আমার ব্যক্তিত্বের সাথে কারো কম্পেয়ার, তাকে আমি ভীষণ ঘৃণা করি। কথাটা বলেই নির্ণয় চিনির উড়ু থেকে উঠে দূরে সরিয়ে দিল। এইটুকু সামান্য কথায় রাগ করার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছে না চিনি। কয়েক মুহূর্তের মধ্যে নির্ণয়ের চোখের রং বদলালো দেখে ভয়ে কেঁদে দিয়ে চিনি কিছু বলার চেষ্টা করলো। ভাইয়া,
চিনি ভাইয়া ডাকটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে নির্ণয় ভয়ানক তীক্ষ্ণ চাউনি নিক্ষেপ করে দ্রুত চিনির নিকটে এসে দুগাল চেপে ধরে রক্তিম দাবানলের মতো নিক্ষেপ করে হিসিয়ে বলল, ডোন্ট কল মি ভাইয়া। কে তোর ভাই? কিসের ভাই হই আমি তোর? নীল তোর ভাই, আমিও তোর ভাই। তোর কতজন ভাই লাগে? অ্যান্সার মি। নির্ণয়ের ভয়ঙ্কর রূপ দেখে চিনির কান্না করতে করতে হেঁচকে উঠে যায়। মাম্মাম বলেছে নীল ভাই আমার ভাইয়া হয়। চিনির কথায় পারদ দ্বিগুণ সুরে গর্জে ওঠে। নির্ণয় বলল, অহনা কুঞ্জ চৌধুরী যা বলবি তা সঠিক, আর আমি যেটা বলবো সেটা রাস্তার ফেল না। নির্ণয়ের রাগের মাঝে চিনির ছোট লাজুক শরীরটা থরথর করে কাঁপছে। গোলাপের মতো তুলতুলে গালে লাল বর্ণ ধারণ করেছে, তবু মুখ দিয়ে একটু শব্দটি বের হচ্ছে না, কান্নার শব্দবিহীন। হাউ ডেয়ার ইউ! তোকে কেউ রাইট দিয়েছে নীলের দেওয়া গিফট নেওয়ার? যদি আমি ঠিক সময় তোর কাছে না পৌঁছাতাম আর তোর জায়গা যদি মিঠে থাকতো তখন কি হতো? আচ্ছা আমি ড্যামেট। চিনির নিস্তব্ধতায় নির্ণয়ের রাগ তরতর করে ক্রমশ বেড়ে চলেছে। চিনিকে হ্যাচকা টানে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে নির্ণয় সমস্ত শরীরের ভার চিনির ওপর ছেড়ে দিল। আচানক চিনি কোনো কিছু বুঝে ওঠার আগেই চিনির 5 আঙুলের ভাঁজে নিজের 5 আঙুল ঢুকিয়ে ঘাড়ে কামড় বসিয়ে দেয়। তৎক্ষণাৎ চিনি দু চোখ বন্ধ করে ব্যথায় কুঁকড়ে ওঠে। নির্ণয়ের বলিষ্ঠ শরীর ছাড়ানোর জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে বৃথা চেষ্টা ক্রমশ চালিয়ে যায়, তবু এক চুল নাড়ানোর ক্ষমতা নেই চিনির। নির্ণয়ের দৃঢ়তায় চিনির ঘাড়ে ক্রমশ তীক্ষ্ণ দংশনে বেহাল দশা। নিমিষেই ক্ষতবিক্ষত হয়ে উঠল চিনির ঘাড়ের অংশ। নিষ্ঠুর মানবের যন্ত্রণা লাঘবের প্রয়াসে 2 হাত অচিরে খামচে ধরল নির্ণয়ের গায়ে। ব্যথায় জর্জরিত হয়ে শব্দ করে কেঁদে উঠল চিনি। এতেই যেন নির্ণয়ের হুঁশ ফেরে, সঙ্গে সঙ্গে চিনিকে ছেড়ে দিল। লুক হিয়ার, বলেছিলাম আমাকে আউট অফ কন্ট্রোল করলে সামলানোর দায়িত্ব কিন্তু তোর। আমাকে সামলানোর দায়িত্বে 1% ডিসকাউন্ট নেই। আমি ডিসকাউন্ট থেকে প্রফিট নিয়ে বেশি ভাবি, নট এ বেট। কথাগুলো বলেই হনহন করে রুম থেকে বের হয়ে যায়। হিংস্র সত্তাটা আকস্মাৎ মস্তিষ্কে বিস্মরণ করছে। ফলস্বরূপ মুহূর্তেই চোখের রং পাল্টে গেছে। কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না। সবাই নিচে বসে আড্ডায় মেতে আছে। ক্ষণিকের মধ্যে সকলের হাসাহাসি, কথার বহর সব কিছু ছাপিয়ে কর্ণকুহরে নির্ণয় ডান পাশে সিঁড়ি দিয়ে হন্তদন্ত হয়ে নামতেই সবার চোখ নির্ণয়ের ওপরে পড়ল। নিস্তব্ধতায় চারপাশ অন্ধকার হয়ে আসলো। চোখে মুখে ধরে রাখা গাম্ভীর্যটা এখনও দৃশ্যমান। অগ্নিস্ফুলিঙ্গের মতোই জলজলে কালো চোখ দুটো দেখে মনে হচ্ছে সামনে যাকে পাবে তাকে ভস্ম করে দেবে। আগ্নেয়গিরি দাবানলের মতো রক্তিম দৃষ্টি নিক্ষেপ করে দাঁতে দাঁত পিষে কঠিন স্বরে সকলের উদ্দেশ্যে বলে, নীল কোথায়? কার সাথে আছে? কি করছে? এই 8 বছরের ডে বাই ডে প্রত্যেকটা ইনফরমেশন আমার চাই, অ্যাট এনি কস্ট। তাকে চাই। নির্ণয় কুটিল হেসে বিড়বিড় করে বলল, নট ব্যাড, আই এম ইমপ্রেসড ব্রো। নির্ণয়ের এমন বেপরোয়া চলন সবার চোখের দৃষ্টি আবর্তিত হয়ে আছে অজানা কৌতূহল দ্বারা। সবার মুখেই একটা প্রশ্ন, কিছু সময় আগেও তো সব ঠিকঠাক ছিল, কি এমন হলো এইটুকু সময়ে এত পরিবর্তন? তবে নির্ণয়ের মুখের ওপর কথা বলা তো দূরে থাক, ওর চোখের দিকেই কয়েক সেকেন্ডের বেশি তাকিয়ে থাকতে পারল না জিয়াং, নুসরাত, আদনান, তিনা। অজান্তেই শুষ্ক ঢোক গিলে চোখ নামিয়ে নিল সবাই। নুসরাত আচানক চোখ বড় বড় করে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নির্ণয়ের বিভৎস মুখের পানে। ভয়ে অপ্রস্তুত হয়ে জিয়াংয়ের হাত চেপে ধরে আছে। পরিস্থিতি বেগতিক দেখে আদনান বলল, এই নীলটা আবার কে? কোথায় উড়ে এসে জুড়ে বসলো? আমি তো কখনোই এই নামে কাউকে নীল খুঁজে এখনো দেখিনি। নীল মেবি অ্যান্সি আর আমার সমবয়সী। আমি নীলকে 8 বছর আগে দেখেছি। হি টোটালি ইনোসেন্ট বয় অ্যান্ড অ্যামেজিং পারসন। নীলের মম বিউটিফুল ওয়ামেন। একে তো সেই কার ব্লাস্ট করা মিস্টেরিয়াস ব্যক্তির হদিশ নেই, তাহলে এমন সিচুয়েশনে দাঁড়িয়ে নীলের উপরে কেন রেগে আছো ব্রো? তাদের কথোপকথনের মধ্যে জিয়াংয়ের ফোনে টুং করে মেসেজ একটা এলো। মেসেজ পড়ে বিস্ময়ে আপনা আপনি দুঠোঁট আলতা হয়ে গিয়েছে জিয়াংয়ের। ও শিট, অ্যান্সি আবারও গ্যারেজ থেকে বাইক নিয়ে গেছে রাইডিংয়ের জন্য। আজ কোনো না কোনো অঘটন ঘটবে, আই এম ড্যাম শিওর। ব্রো, কার রেখে বাইক কেন নিয়ে গেল? ব্রোর জন্য বাইক থেকে কার আলপোস্ট সেফটি। সকলের মাঝে নুসরাত ভ্রুকুটি করে শুধায়, রেসিং তো রেসিং হয়, সেটা বাইকিং বা কার। তাহলে বাইক নিয়ে এত চিন্তা করছো কেন? অ্যান্সির গ্যারেজ বাইকের চেয়ে কার কালেকশন বেশি পাওয়া যাবে। নামি দামি ব্র্যান্ডের কার কালেকশন অনেক। অ্যান্সি কার এবং বাইক দুটোতেই এক্সপার্ট। কেউ তাতে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে না। বাইক অ্যান্সির জন্য ওভারডোজ নেশা। অ্যাটলিস্ট বাইক যখন রেসিংয়ের জন্য পরিকল্পনা করে, সেটা পূর্বে থেকে পরিকল্পনা না থাকলেও সহজে বাইক নিয়ে বের হয় না। কার আর বাইক থেকে তখনই
বাইক চুজ করে যখন মন মস্তিষ্ক নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলে, আর এতে যা কিছু হতে পারে। কথাগুলো বলে নির্ণয় পেছন পেছন হন্তদন্ত হয়ে ছুট লাগালো আদনান আর জিয়াং। তিনা চিন্তিত হয়ে কাউকে কল লাগালো। নুসরাত পরিস্থিতির অবনতি দেখে কি করবে ভাবছে। সবার মাঝে নির্ণয়কে এত উত্তেজনায় কিংবা এরূপ কর্মকাণ্ডে নুসরাত অবগত নয়। তরতর করে ভয় বেড়ে চলেছে। তৎক্ষণাৎ অযাচিত মস্তিষ্কে চিনির কথা মনে পড়ল। চিনির কথা মনে পড়তেই চিনির উদ্দেশ্যে নির্ণয় রুমের দিকে পাড়ি দিল। অতঃপর নির্ণয় রুমের সামনে এসে ভিতরে প্রবেশ করার সাহস জোগাতে সক্ষম হলো না। গা ছমছমে ভীতিকর মনে নিয়েই দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর মানবের নিষিদ্ধ দোরগোড়ায়। ভেতর থেকে ফুপিয়ে কান্নার শব্দ শুনতে পেল নুসরাত। চিনির কান্নার শব্দ শুনে সমগ্র ভয় প্লাবিত করে দিয়ে রুমে প্রবেশ করলো। নুসরাত রুমে প্রবেশ করতেই দেখতে পেল দুঃখ, কষ্ট, ঝুট ঝামেলা সব কিছুর আয়োজনে আপন মনে হাঁটুতে মুখ গুজে বসে আছে চিনি। ফুপিয়ে কান্নার তোড়ে বুঝে যাওয়া আখি পল্লব থেকে ক্রমশ গড়িয়ে পড়ছে নোনা জলের অনিয়ন্ত্রিত সমুদ্রের স্রোত। ঠান্ডার বরফের কুচির মাঝে আলোয় অশ্রু ভেজে দানা চিকচিক করে রশ্মি ছাড়াচ্ছে দুঃখের ভোগ্য হৃদয়ে। পাতলা ফিনফিনে গোলাপি পাপড়ির মতো অধরটা দাঁত দিয়ে কামড়ে ধরে কান্না ধরে রাখার নিদারুণ চেষ্টা চালাচ্ছে। অথচ চিনির এই অসহায় চেহারা দেখে যে কেউ কষ্টের সাগরে ভাসবে। চিনির এমন নাজেহাল অবস্থা দেখে নুসরতেরও অশ্রুকণা দিয়ে ভরে গেল। দৌড়ে চিনির কাছে এসে হাঁটু কেড়ে বসে অসহায় কণ্ঠে মুখরিত আওয়াজে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? এভাবে কান্না করছিস কেন? কি হাল করেছিস তোর? হঠাৎ করে আপন কাউকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় কষ্টগুলো বেপরোয়াভাবে উদ্বিগ্ন হয়ে পড়ল প্রকাশ করার আশায়। চিনি সঙ্গে সঙ্গে নুসরতকে জড়িয়ে ধরে শব্দ করে কান্না করছে। সেই সাথে নুসরতের চোখ দিয়ে নোনা জল কান্নার দোরগড়ায় সামলে পড়ছে। এভাবে কেন কান্না করছিস? প্লিজ বল, কি হয়েছে? নির্ণয় ভাইয়া কি তোকে আবার মেরেছে? চিনি কান্নার মাঝে লম্বা শ্বাস টেনে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। নুসরত কেন যেন নিজের ওপরেই হঠাৎ করে রাগ লাগছে। নির্ণয় সিনহা চৌধুরীর মতো নিষ্ঠুর, বেপরোয়া, ভয়ানক, কোল্ড হার্ট মানুষকে নিয়ে কিনা কি ভাবছিল। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ভাবতে বসেছিল নির্ণয় সিনহা চৌধুরী চিনিকে জান বলেছে। সম্পর্কে ভাই বোন হয় সেই সূত্রধারা পাশে রেখে ভাবতে বসেছিল নির্ণয়ের মনে চিনির জন্য কিছু আছে। সবাই যখন বোঝানোর বহু প্রচেষ্টা করেছে, সেখানে নুসরত ভুল শুনেছে এই বাক্যটা কিছুতেই নিজের কানকে অবিশ্বাস করাতে পারেনি। কিন্তু এখন চিনিকে দেখে মনে হচ্ছে সবাই রাইট বলেছে, সেই শুধু ভুল শুনেছে। নির্ণয় সিনহা চৌধুরীর মতো মানুষ কখনো কাউকে আপন করতে পারে না। নির্ণয় সিনহা চৌধুরীকে নিয়ে গভীরে ভাবতে দিল না চিনির অযাচিত কিছু বাক্য। আমার আফসোস থেকে যাবে। অল্প বয়সে করা ভুলের জন্য নির্ণয় ভাই আমার সারা জীবন কষ্ট দিয়ে যাবে। মুহূর্তে পারুতের মনের ভেতরে জাগ্রত কষ্টগুলো উৎকণ্ঠার বশবর্তী হয়ে নুসরাতকে বলল। নুসরাত নির্ণয়ের উদ্দেশ্যে তিরস্কারের ধ্বনিতে বলল, সিরিয়াসলি? আর কয়েকদিন ফিনল্যান্ডে থাকলে তোকে টর্চার করে করে আদমরা বানিয়ে ফেলবে। নির্ণয় ভাইয়ের অত্যাচারের মাত্রা দিন দিন বেড়েই চলছে। উনি তোর ক্রিটিক্যাল কন্ডিশন তো জানে। তুই তো যে কোনো সময় সেন্সলেস হয়ে যেতে পারিস। ভাবতেই ভয় লাগে নির্ণয় ভাই কতটা জঘন্য। পুষ্পের ন্যায় একফালি উষ্ণ সোনালি সূর্য কিরণের আলোর মতো মেয়েটাকে কি করে কাঁদাতে পারি কেউ? তোর সাথে কিসের এত শত্রুতা নির্ণয় ভাইয়ার? এভাবে আর নয়, যেভাবেই হোক না কেন বাংলাদেশে ফিরতেই হবে। দরকার হলে আমরা পালাবো। নুসরাতের মুখ থেকে এরূপ কথাগুলো শুনে মাথা তুলে নুসরাতের দিকে দৃষ্টান্তমূলকভাবে তাকালো চিনি। ঠিক সেই সাথে কান্নাও থেমে গেল। হঠাৎ করে অদ্ভুত রকম অনুভূতি হলো চিনির মনে। কেন যেন নুসরাত থেকে নির্ণয় নামে এই কথাগুলো অষ্টাদশীর মনে তীরের মতো লাগছে। নামহীন যন্ত্রণাগুলোর জন্য হলেও সেই হৃদয় গহীনে এক আধার রাতের তরতাজা নির্ণয়ের স্মৃতি হয়ে মস্তিষ্ক ঘুরছে। অভিমানে ফেটে পড়া দুই চোখ, মন, হৃদয় সব কিছু একপাশে রেখে বলল, এখন আর আমি আগের মতো সেন্সলেস হই না। হতে পারে আমার এই সুস্থতার কারণ নির্ণয় ভাইয়া। হঠাৎ করে চিনির মুখে নির্ণয়ের কথা শুনে বিস্ময়কর চোখে তাকিয়ে আছে নুসরাত কি বলবে সেই ভাষাই যেন হারিয়ে ফেলেছে। নুসরাত নির্বাক হয়ে মিনিট খানিক সময় তাকিয়ে থাকতেই চিনির ঘাড়ে চোখ পড়ে। ফর্সা শরীরে কালচে দাগ চমৎকার করে ফুটে আছে। কেউ চাইলে সেই দৃশ্য উপেক্ষা করতে পারবে না। বড্ড বেশি আকর্ষণীয় বটে। নুসরাত উদ্বিগ্নতার সঙ্গে প্রশ্ন ছুড়ল, তোর ঘাড়ে কি হয়েছে চিনি? নুসরাতের প্রশ্ন কর্ণপাত হতেই শরীরে সর্বোচ্চ শক্তি দিয়ে হাওয়ার বেগে পাশ থেকে ওড়না জড়িয়ে নিল। দীঘল কালো রেশমি চুলগুলো কাজে লাগিয়ে নজর কাড়ার জন্য ঘাড়ে দোল খাওয়ালো। তখন লম্বা চুলগুলো মাটিতে ছুঁই ছুঁই
হতে হামলে পড়ল। চিনির কার্যক্রমে নুসরাত বোকা বনে গেল। নুসরাতের দৃষ্টি পথভ্রষ্ট করার জন্য বলল, আরে তেমন কিছু না তো। কি তেমন কিছু না? আমি এইমাত্র দেখলাম তোর ঘাড়ের অনেকটা খানিক জায়গা লাল হয়ে আছে। মনে হয় মশা কামড়ে দিয়েছে, তাই লাল হয়ে আছে। মশা কামড় দিলে এত লাল হওয়ার তো কথা না। এই বাসায় এখনো মশা চোখে পড়েনি, দেখি বিষাক্ত কোনো পোকা কামড়িয়েছে দেখি। নুসরাতের হাত সামনে আসতে চিনি দূরত্ব তৈরি করে বলল, নির্ণয় ভাইয়া যে কোনো সময় রুমে এসে পড়বে, তুই এখন চলে যা, নয়তো নির্ণয় ভাইয়া রাগ করবে। নির্ণয় ভাইয়া তো বাসায় নেই, হঠাৎ করে অগ্নির ফানুসের মতো ফুসফুস করে কোথায় যেন চলে গেছে। নুসরাতের বলার ধরন শুনে চিনির কিছুটা হাসি পেল, কিন্তু মনে প্রশ্নের আনাগোনা দানা বাঁধল। নির্ণয় ভাইয়া তার ওপর রেগে বাসা থেকে বের হয়ে গেছে। চিনির ভাবনার মাঝে নুসরাত ফের বলতে শুরু করলো, নির্ণয় ভাইয়া কি করে পারে সারাদিন রেগে থাকতে? আমি ফিনল্যান্ডে আসার পর থেকে কখনো ওনাকে হাসতে দেখিনি। কথা খুব কম বলে, আর যেটুকু বলে খুব সামান্য। একটা মানুষ কি করে এত কোল্ড হার্টের হতে পারে ভেবেই পায় না। স্ট্রেঞ্জ। চিনি নুসরাতের কথায় মনোযোগ না দিয়ে উদ্বিগ্নতার কণ্ঠে প্রশ্ন ছুড়ল, নির্ণয় ভাইয়া কোথায় গেছে বলে জানি। আদনান তিনা মনে হয় জানবে, আর ওরা যদি নাও জানে তাহলে জিয়াং ভাইয়া নিশ্চয়ই জানবে, তাই না? নির্ণয় ভাইয়া কাউকে বলে যায়নি কোথায় গেছে, শুধু এইটুকু জানি বাইক নিয়ে বেপরোয়াভাবে বের হয়ে গেছে। তবে সবাই অনেক ভয় পাচ্ছে ওনাকে নিয়ে। উনি যখনই রেগে বাইক নিয়ে বের হয় তখনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। তাই তো জিং ভাইয়া আর আদনান ভাইয়া পেছনে ছুট লাগালো। যাকগে, যা কিছু হোক তাতে আমাদের কি? তুই কেন তাকে নিয়ে এত ভাবছিস অযথা? নুসরাতের কথা শুনে ব্যথাতুর নীল হৃদয় যেন ঝড় বয়ে চলেছে। কিছুতেই অন্তরালে শান্তি অনুভব হচ্ছে না। আমি ঘুমোবো, মাথা ব্যথা করছে। চল তাহলে আমাদের রুমে, তারপর দুজন একসাথে ঘুমাবো। তিনি মাঝপথেই পূর্বের ন্যায় স্থির হয়ে বলল, আমি যাব না, তুই যা। কেন? আসলে নির্ণয় ভাই এসে যদি আমার রুমে দেখতে না পায় তাহলে আবার রেগে যাবে। আমি চাই না উনি রেগে যান।